মুরসালিন ও হামজা দুজনেই অনেকক্ষণ কথা বলেনি সেই দিন। বাচ্চারা জেগে উঠেছিল, ভয়ে ভয়ে এসে পানি খাচ্ছে কেউ কেউ। খুব পিপাসা তাদের, একটু মুক্তির পিপাসা, মায়ের কোলে ফেরার পিপাসা, দুনিয়ার আলো দেখার পিপাসা। এত পিপাসা থাকা কঠিন না, তবু ওরা পিপাসার্ত। হামজা বলল, দলের বহুত লোক জিম্মি তোমাদের কাছে, তাদের হদিস দাও। মুরসালিন চুপ। হামজা নিজেকে দমন করল, যথাসম্ভব শান্ত স্বরে বলল, একই কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তুমি হচ্ছ না শুনে শুনে? ফজরের আজান পড়েছে, নামাজ পড়ব। মুরসালিনের কথাই হামজা বেরিয়ে এসেছিল। ওদের হাত পা বাঁধা নয়, কিন্তু সবাই আঘাতপ্রাপ্ত, ক্ষতবিক্ষত। না হলেও এই বদ্ধ কুঠুরি ছেড়ে বেরোবার মতো উপায় নেই। অজু করে মুরসালিনের ইমামতিতে এক বদ্ধ দেয়ালের বেষ্টনীতে ফজরের নামাজ আদায় করল সকলেই। নামাজ শেষে অনেকক্ষণ মোনাজাতে হাত তুলে বসে রইল মুরসালিন। ওকে বোঝা যায় না, গায়ে পাঞ্জাবি বা জুব্বা জড়ায় না, পরে জিন্স প্যান্ট, গালে সুন্নতি দাড়ি নেই, নেই কোনো ইসলামী লেবাস, দেখতে উঁচু লম্বা আর্মিদের মতো। শুধু নামাজটা পড়ে, কথাবার্তায় স্পষ্ট। বংশ পরম্পরায় এইটুকু ধর্মীয় আচরণ পেয়েছে বোধহয়, অথবা অন্য কিছু। জাতীয়তাবাদী দলের নেতাকর্মী আর জামাত একে জলীয় দ্রবণের মিশ্রণ তো। সেই রাতে মহিলা যখন হারিকেন নিয়ে এসে দাঁড়ালো, জয় দ্রুত সতর্ক করল, চিৎকার করবেন না, আমি সাহায্য চাইতে এসেছি। এরপর দুজনেই চুপ, অবাক হয়ে দেখল দুজন দুজনকে। লতিফের স্ত্রী আসমা। মহিলা আতঙ্কে জড়িয়ে গেল। জয় ওদেরকে দেশের সীমান্তে চলে যেতে বলেছিল, নয়তো দেখা হলেই মেরে ফেলবে। ওরা জয়ের থেকে আত্মগোপন করেছে, কিন্তু জেরা ছাড়েনি। আজ কি খোঁজ পেয়ে জয় এসেছে? হাসল জয়। কথা রাখেননি ভাবি? ভেরি ব্যাড। আসমা কথা বলতে পারে না। জয় বলল, দরজা খুলুন। সে গাড়িটাকে নিয়ে এসে টিনের ফটক খুলে উঠানে ঢুকিয়ে রাখল। উঠোনটা ছোট, লতিফ ঘামছে। এখন ওই স্ক্র্যাচে ভর করেও ঠিকমতো হাঁটতে পারে না। সমস্ত সম্পত্তির প্রায়টাই পায়ের চিকিৎসায় খরচা হয়ে গেছে। কবির ও জয় মিলে পলাশকে নামিয়ে রাখলো বারান্দায়। মাটির ঘর, পাটখড়ির বেড়া, পাশে টিনের কাঠের মিল। জয় জিজ্ঞেস করল, লতিফ ভাই, উডমিল কি আপনার নাকি? লতিফের শরীরটা কাঁপছে। সে কোনো মতে ঘাড় নাড়ল। জয় বলল, আপনার একটা ক্ষমার পথ আছে, মানে আমি কাউকে ফার্স্ট টাইম সেকেন্ড চান্স দেব। আসমা পলাশের অবস্থা দেখে বমি করে ফেলল। এত বিদঘুটে জীবিত লাশ সে দেখেনি আগে। দ্রুত ঘরে চলে গেল, সঙ্গে অন্তুকেও টেনে নিয়ে গেল। জয় আমিরের স্ত্রী বলে কথা। জয় বাড়ির সমস্ত আলো নিভিয়ে একদম স্বাভাবিক ও নীরব থাকার আদেশ দিল সবাইকে। আপাতত আগামী ৩-৪ ঘন্টা চুপ থাকতে হবে। পুলিশ রাস্তা দিয়ে যেতে পারে, কিন্তু এই বিরান জায়গায় অথবা কোনো বসতিতে সার্চ করে দেখবে না, প্রশ্নই ওঠে না। আসমা কিচ্ছু শুনল না, সকলের জন্য রান্না করতে গেল। অন্তু গিয়ে বসলো তার পাশে। বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। রান্নাঘরটা ভেতরে, অন্তু সাহায্য করছিল। তার আসমাকে ভালো লেগেছে, আসমারও তাকে পছন্দ হয়েছে। অন্তুর ভেতরে শঙ্কা কাটছিল না, তবুও সে স্বাভাবিক থাকতে চাইল। আজকাল এসব আর তার গায়ে লাগে না। জয় রাত 2:30টার দিকে গোসল করে লতিফের একটা লুঙ্গি পরল। কবির রাস্তার পাশে পেশাব করার ভঙ্গি করে আশপাশ দেখে এলো। কোনো অস্বাভাবিকতা নেই। জয়ের উপস্থিত বুদ্ধিতে বুক গর্বে ফুলে উঠল, কারণ সে জয়ের মতোই চতুর লোকের বিশ্বাসভাজন লোক। পুলিশ কল্পনাও করতে পারবে না ওরা এত কাছে এমন একটা বাড়িতে উঠে আরাম করছে। পুলিশ হোক বা সাধারণ লোকও সবসময় সব ক্ষেত্রে দূরবর্তী চিন্তা করে। লতিফের মেয়ে জেগে উঠে জয়কে চিনতে সময় নিল। সে হাসপাতালের সেই ক্ষণ ভোলেনি। জয়কে বলল, এই তুমি আমাকে একটা মজার খেলা দেখাতে চাইছিলে না, এখন দেখাও। জয় বলল, তোমার আব্বু বোধহয় সেই খেলাটা পছন্দ করবে না আম্মা। কেন করবে না? আব্বু আমাকে খেলতে দেয়, কিন্তু বলে না। দেখাও। জয় লতিফকে বলল, ভাই, মেয়ে পিস্তলের খেলা দেখতে চায়, বাপ হিসেবে প্রাণটা উৎসর্গ করতে পারবেন? বাচ্চা মানুষের আবদার ফেলা ঠিক না। তারপরেই মনে পড়ল তার কাছে এক্সট্রা বুলেট নেই, ম্যাগানিজ খালি। কিন্তু এই দুর্বলতা তো প্রকাশ করা যাবে না। পিস্তল হতে পারে মানুষের সবচেয়ে বিশ্বস্ত ও কার্যকরী সঙ্গী, হোক তার ভেতর ফাঁপা, দেখলেই লোক ডরায়। রাত 3:30টার পর পলাশকে কাঠের মিলে নেওয়া হলো। পলাশের শ্বাস পড়ছে ধীরে ধীরে। লতিফ ঠক ঠক করে কাঁপছে, তার চোখে মুখে নিদারুণ আতঙ্ক। জয় যা করতে চাইছে তা সুস্থ মানুষ দেখতে পারে না। সেদিন শেষ রাতের দিকে লতিফের কাঠের মিলের উডওয়ার্কিং সারফেস মেশিন চালু করা হলো, যা দিয়ে শত শত বছর ধরে হাতির মতো মোটা মোটা গাছ এক নিমিষেই ফালা করে ফেলা হয়। পলাশকে সেই মেশিনের উপর শোয়ানো হলো, হাত পা বাঁধা। জয় অপেক্ষা করল, ওর চোখে মুখে মৃত্যুর করুণ সেই অসহায় ভয়টা ফুটে ওঠার। পলাশ তো পাগল, তবুও বোধহয় মৃত্যু বিষয়টাই এমন যাকে তাকে গ্রাস করে তার অন্ধকার গর্ভে। পলাশের চোখের সেই কাতরানি জয়কে খুব শান্তি দিচ্ছিল।
পলাশের দেহটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল চলন্ত ব্লেডের দিকে। চিচি শব্দ হচ্ছে। কবির ও লতিফ বেরিয়ে গেছে। সারা মেঝেতে ট্রিপল বিছিয়ে দেওয়া হয়েছে। রক্ত আটকে থাকতে পারে এমন সব যন্ত্র সরিয়ে নেওয়া হলো। পলাশ সেই চলন্ত উডকাটার ব্লেডের দিকে চেয়ে দেখল, সাথে সাথে চোখটা বন্ধ করল। হাত দুটো থ্যাতলানো কিমা, হাড়ের সন্ধি নেই, ঝুলছে। সেই যন্ত্রণা ভুলে গেল সে। তার বাঁচতে ইচ্ছে করছে না, তবুও অদ্ভুত এক ভয় গ্রাস করেছে। তার এত ক্ষমতা, এত বড়াই, পলাশের নামে মানুষ থরথরিয়ে উঠেছে। এই তো কয়দিন আগের কথা। সে মানুষের বসত জমি, ব্যবসার পাওনা, বউ, সন্তান, মেয়ে, দেশের সম্পদ কিছুই ছাড়েনি। মানুষ এভাবেই কাতরেছে। কত লোকে যে এই জীবনে তার নোংরা পা দুটো জড়িয়ে ধরে হু হু করে কেঁদেছে। কেউ প্রাণ ভিক্ষা চেয়েছে, কেউ বা বলেছে আর মারবেন না, আর মারবেন না। ওরে আল্লাহ! পলাশ সেই সব আহাজারি শুনতে পাচ্ছিল। রূপকথার চিৎকারও কানে এলো। কি আশ্চর্য! কত মেয়ে হাত জোড় করে সম্মান প্রার্থনা করেছে। তার খারাপ লাগেনি। মানুষ ভাতের চাল কেনার পয়সাটুকু তার হাতে সঁপে দিয়েছে জানের ভয়ে। তারপর নিশ্চয় না খেয়ে থেকেছে। সামান্য মুদির দোকানদারকেও ছাড়েনি পলাশ। মৃত্যুর ভয় এত তাদের। ওরা বোকা। ওরা কি জানে ওদের চেয়ে পলাশরা কত কঠিন শাস্তি ভোগ করে বিদায় হয়? তা জানলে ওরা ভয় পেত কি? সবচেয়ে বড় আশ্চর্য হলো পলাশ, সে সেই সব লোকের হাতে মরছে না, না তারা তাকে শাস্তি দিচ্ছে। আজব ব্যাপার, তার কাল আজ জয়, যার নিজেরই পাপের অন্ত নেই। আর সে আবার শাস্তিকে ভয় পায় না। প্রথমে পলাশের কোমর সমান দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগে দুটো পা ও কোমর, অপর ভাগে পেট থেকে মাথা। গোসল করে বিশেষ লাভ হলো না। ফোয়ারার মতো রক্ত ছুটছে চারদিকে। জয়ের গোটা দেহ ভিজে উঠল পলাশের রক্তে। ওপরের ধরটা ঘুরিয়ে মেশিনের ব্লেডের নিচে দিল। ছোট ছোট টুকরো হলে বহন করতে সুবিধা হবে। তার শুধু মাথা চাই, বাকিটা অপ্রয়োজনীয়। দুটো হাত ও মাথা সহ মোট 4 টুকরো হলো। বাকি টুকরোগুলো বিশাল এক পলিথিনে ভরে তারপর ছালার বস্তায় ভরল। মাথাটা আলাদা করে আরেক বস্তায় ভরে লতিফকে ডাকলো। হামজাকে কল করলো। লোক দরকার। এরকম ভয়ানক কাজ কারা করতে পারবে? তাদের জন্য পাঠায়। চর্বি, রক্ত, মাংসের টুকরো, শরীরের কত রকম কি রক্তের সাথে মিশে মেশিনে পড়ে আছে। মেশিনটা খুলে ফেলে দিতে হবে। ট্রিপল উঠিয়ে ফেলা, গোটা ঘর পরিষ্কার। ট্রিপলটাও ভাটার পুকুরে ধুয়ে আনলো কবির। অন্ধকার থাকতে থাকতে সব করলে ভালো। তা বোধহয় হবে না। হামজা এখন লোক পাঠাবে না, সেটা ঝুঁকিপূর্ণ। পরদিন সকালে নিজেই বেরিয়ে গিয়ে কোত্থেকে যেন বড় বড় ইলিশ কিনে আনলো জয়। ইলিশ মাছে তার জন্মের দুর্বলতা। লেজ ভর্তা, ইলিশ মাছ ভাজা, সেটাকে জ্বালিয়ে খাওয়া অথবা যে কোনো পদে তার না নেই। ইলিশ মাছ খেতে খেতে তার নিজেকে খাঁটি বাঙালি মনে হয়। খাওয়া দাওয়া করে অন্ত কবিরকে নিয়ে বেরিয়ে পড়ল জয়। বাকিটা হামজা সামলাবে। কবিরকে দিয়ে একটা ভালো অ্যামাউন্ট লতিফকে দিলেই সে খুশি। রাজনীতি ছেড়েছে দায়ে পড়ে। ভেতরের সেই ছোট লোকই তো যায়নি। গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করল। যখন তখন পুলিশ বাড়িতে হানা দেবে তাদের। সন্দেহের তালিকার সবার আগে হামজা পাটোয়ারি ও জয়ামিরের নাম থাকবে। স্বাভাবিক, বাড়িতে এসে না পেলেই আইনের লোক 2-2 4 মিলিয়ে নেবে। ড্রাইভিং করতে করতে জয় গান ধরল। আমি যত চাই আমার মন রে বোঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। ও পাগল মন রে, মন কেন এত কথা বলে। লতিফের লুঙ্গি প্রিন্টের। তার বিরক্ত লাগছিল। লুঙ্গি হবে সাদা, এসব প্রিন্ট কেন? কাস্টডিতে বসে রূপকথার ভীষণ গরম লাগছিল। মাথার উপরে স্পটলাইট জ্বলছে, তাতে অস্বস্তি বাড়ছিল। খানিক বাদে 2 জন কর্মকর্তা এলো। পানির গ্লাস এগিয়ে দিল। রূপকথার পিপাসা নেই। সে কক্ষের চেয়ার টেবিলের মতো নির্লিপ্ত। অফিসার জহুরুল আলমগীর জিজ্ঞেস করলেন, আপনার স্বামী এখন কোথায়? আমি জানি না। খুব কমন একটা জবাব। কানে পচন ধরেছে এই শব্দ দুটো শুনে শুনে। নতুন কিছু বলুন। রূপকথা বলল, আমি জানি না কথাটিকে নতুন আর কিভাবে বলা যায় সেটা জানা নেই। জানা থাকলেও আপাতত মাথায় আসছে না। খুব পেরেশানির মধ্যে আছেন? জি না। পেরেশানি কি? ভালোই তো লাগছে। ভালোই লাগছে? হ্যাঁ লাগছে। লাগবে না বেশিক্ষণ। আর কিছুক্ষণ জানি না বলতে থাকলে খারাপ লাগার কাছে নিয়ে যাব। রূপকথা চুপচাপ। জহুরুল বলল, পানিটা খেয়ে নিন, ভালো লাগবে। আমার খারাপ লাগছে না। কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে রইল জহুরুল। খানিক বাদে কক্ষে আরো কয়েকজন কর্মকর্তা এলেন, সাথে একজন মহিলা কনস্টেবলও। রূপকথার নির্বিকার দুর্বোধ্য মুখখানা সুন্দর। শাড়ির আঁচলটা চেয়ার ছেড়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আমাদের কাছে খবর আছে কুখ্যাত সন্ত্রাসী পলাশ আজগর নিজের 3য় আবাসে আমাদের 2 অফিসারকে খুন করে পালিয়েছে। এরপর গাঙের পাড়ের বাড়িতে গিয়ে উঠেছিল। আর সেখানে আপনি আগে থেকেই ছিলেন। জি, খবরটা সঠিক। আর আপনি বলছেন আপনি জানেন না? আমরা কি বোকামির ফান্ড খুলে বসে আছি? ভালো কথায় জীবনেও আপনারা মুখ খোলেন না। তখন কেলানি দিতে হয়, আর লোকে বদনাম করে ডিপার্টমেন্টের। আপনিও ওখানে উপস্থিত ছিলেন, আর আপনি জানেন না? হ্যাঁ,
যতক্ষণ সে ওই বাড়িতে ছিল ততক্ষণ জানতাম। এরপর ও বাড়ি থেকে যখন পালালো তখন তো আর আমাকে বলে যায়নি, সঙ্গেও নিয়ে যায়নি। আপনারা তো আমাকে ওই বাড়িতে একাই পেয়েছিলেন। একা পাইনি ম্যাডাম, আশপাশ থেকে কয়েকটা ছোকরাদেরও সাসপেক্ট করা হয়েছে। তাদের পরেই ধরি, আগে আপনারা জন্মের বাটপারি করে নেন। বাড়িতে আমি ছিলাম, ছোকরাদের হিসেব আমার সাথে নেই অফিসার। তা ছিলেন, তার মানে এই নয় যে আপনাকে বলে যায়নি, ঘরের বউকে বলে যায়নি। রূপকথা হাসল, অবর্ণনীয় হাসির রেখা। উপস্থিত কর্মকর্তারা একে অপরের দিকে তাকালো রূপকথার সেই হাসিতে। পলাশ আজগর এত বড় কুখ্যাত সন্ত্রাসী, তার মাথা খারাপ তো থাকার কথা নয়। সে এইটুকু নিশ্চয়ই জানে, যত আপনি হোক পুলিশের মার খেলে সবাই সত্যি কথা গড়গড় করে বলে দেয়। আমাকে বলার হলে আমাকে সঙ্গেও নিত। সকলেই কিছুক্ষণ চুপ করে রইল। জহুরুল খুব তীক্ষ্ণ সন্দেহহীন চোখে চেয়ে বলল, আপনি খুব শেয়ানা মহিলা, যুক্তির মার প্যাচে পুলিশকে ঘোল খাওয়াতে চাচ্ছেন? হ্যাঁ। খুব উগ্র হয়ে উঠল অফিসার। রূপকথা চুপচাপ। জহুরুল ছোট দুটো অফিসারকে আদেশ করল, রিমুভ হার টু রিমান্ড। রূপকথা নির্দ্বিধায় চুপচাপ সাথে চলল। তার চলনে উদ্বেগ নেই, ভয় নেই, চিন্তা নেই, মুখে কঠোর নির্লিপ্ততা। চোখ দুটো ভীষণ জ্বলছে, জীবনের গড়মেলে হিসেবগুলো সামনে আসছে। মাথাটা ফাঁকা ফাঁকা। রূপকথা তাকালো, একটা দীর্ঘশ্বাস ফেলল। পরাগ হাসল সামান্য। ভালো আছিস? পরাগের হাতে ব্যান্ডেজের ওপর হাত কড়া পরানো হয়েছে। রূপকথা হাসল, ভালোই তো। দুজনকেই দুই দিকে নিয়ে চলে গেল কর্মকর্তারা। পরাগ একবার পেছন ফিরে রূপকথার নিঃশব্দ চলন দেখল। শাড়ির আঁচল মেঝের ওপর ছেঁচড়ে যাচ্ছে। ধীর পায়ে হাঁটি হাঁটি এগিয়ে যাচ্ছে রূপকথা। সে রাজন আজগরকে কত নিষেধ করেছিল রূপকে পলাশের ঘরে বিয়ে না দিতে। হামজাদের আসনের এমপি সাহেবের ভাগিনা বাপ্পি মণ্ডল, বিরাট নেতা। সে এলো বড় ঘরে। হামজা বিরক্ত হয়ে গেছে। হামজার বিরক্তি মানে আস্তে করে খালাস করে দেওয়া, কখন জানি মেরে টেরে ফেলে। কিন্তু হুট করে মেরে ফেললে স্বীকারোক্তি কে দেবে? হামজা জিজ্ঞেস করে, তুমি হেফাজতে ইসলামের সমর্থক মুরসালিন? আমি কিছুতেই খাঁটি নই ভাই, আমি শুধু আপনাদের সমর্থক নই, আর এটা খাঁটি। হামজা হাসল। 2013 সালের সেই রাজনৈতিক আন্দোলনে ছিলে না তুমি? আমি ছিলাম না, মুস্তাকিন ভাই ছিল। জানেন তো, মুস্তাকিন ভাই হাফেজে কোরআন আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আমি তো বেদুইন, আমি ওসব আন্দোলনে থাকবো কেন? আজ যা করছো সেটা কি? ও, এই বাচ্চাদের জন্য কি করেছি? অনেক কিছুই তো করছো, ক্লান্ত স্বরে বলল হামজা। করলেও সেটা ওরা কওমি মাদ্রাসার ছাত্র বা জামায়াতের অন্তর্ভুক্ত বলে নয়। ওদের জায়গায় যে কোনো বাচ্চারা থাকলেও আমার ব্যবহারের পরিবর্তন হতো না। তাছাড়া ওরা কোনো দলের সাথে যুক্ত নয়, অন্তত এই বয়সে। কেউ শাবলক নয় এখানকার। আপনারা জুলুম করছেন। কি করছি? মুরসালিন চুপ রইল। বাপ্পি মুখ খুলল। জুলুম এখনো করিনি মুরসালিন, করব। বিরোধী দলের অ্যাক্টিভ নেতা কর্মী তুমি। তাতে কি, রাজনীতিতে কি বিরোধী দল থাকবে না? নাকি আপনারা একচ্ছত্র আধিপত্য চাচ্ছেন? না, তা চাই না। তাহলে তো হলোই, তোমরা জঙ্গিবাদের সাথে হাত মিলাইছ। সে তো আপনারাও কত দলের সাথে মহাজোট করে ক্ষমতায় এসেছেন, আর এবার নির্বাচন ছাড়াই। এটাকে আপনি কিভাবে দেখেন? বাপ্পির মুখ লাল হয়ে উঠল। কষিয়ে একটা ঘুষি মারল মুরসালিনের মুখে। ফাটা ঠোঁটে শুকনো ক্ষত তাজা হয়ে রক্ত বেরিয়ে এলো। মুরসালিন আলতো হাসে। সত্যি কথা নিতে পারেন না, এটাই আপনাদের দলের সবচেয়ে বড় সংক্রামক ব্যাধি। সত্যি কথা বলতে গেলেই কারাবাস, খুন, গুম, মিথ্যা মামলায় ক্ষমতাচ্যুতি। খারাপই লাগে আপনাদের অবস্থা দেখলে। আর কে ঠেকায়? বৃষ্টির মতো মার পড়ল মুরসালিনের গায়ে। তখন মুরসালিনের হাত পা বাঁধা, রক্তাক্ত হয়ে উঠল গোটা মুখটা। দাঁত নড়বড়ে হয়ে গিয়ে মাড়ি থেকে রক্ত পড়ছে। হামজা থামালো। পাগলামি করিস না বাপ্পি, কিছুই হবে না এতে। বড় জোর জ্ঞান হারাবে, সময় নষ্ট হবে। কথা বলতে থাক। বাপ্পি বকে উঠল। খানকির চ্যাংরা, তোরা মানুষ নাই আমা করে? আমাদের ছেলেরা তোদের হাতে জখম হয় না, খুন হয় না? কুত্তার বাচ্চা, সেসবের হিসাব রাখে না। মুরসালিন রক্তাক্ত মুখে চমৎকার হাসে, দেখতে অদ্ভুত লাগে। বলে, এক পীর আর তার মুরিদ একবার ডালিম খাচ্ছিল। দেখা গেল মুরিদের সামনের ডালিমে অনেক বীজ জড়ো হয়েছে। পীর ঠাট্টা করে বলল, ওহে বৎস, এত ক্ষুধা তোমার, এতটা ডালিম খেয়েছ? মুরিদ তাকিয়ে দেখল তার পীরের সামনে কোনো বীজ পড়ে নেই। মুরিদ হেসে বলল, হুজুর, আমি ডালিম খেয়ে তাও বীজ রেখেছি। আপনি তো বীজও ফেলেননি যে গুনে দেখা যাবে কতটা ডালিম খেয়েছেন। ক্ষুধা কি হুজুর আমার বেশি? মুরসালিন হাসল। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? আমাদের ছেলেরা যখন অত্যাচারিত হয়ে মরে আপনাদের হাতে, তখন ওদের মরদেহটার হদিসটুকু পাওয়া যায় না যে গুনে দেখব কত মরল, অথবা তা দেখিয়ে আইনের কাছে বিচার চাইব বা মানুষের কাছে সিম্প্যাথি। কিন্তু আমরা মারলে তার এক একটা খামচিও দেশবাসীকে দেখিয়ে সমর্থন কামাচ্ছেন।
কথা শেষ না করে হাসল মোরসালিন। লুঙ্গির নিচে আন্ডারপ্যান্ট পরা দরকার, কিন্তু জয়ামির জীবনেও আন্ডারপ্যান্ট কেনেনি। হামজা থাকতে সে আন্ডারপ্যান্ট কেন কিনবে? রাত 12:30টার মতো বাজে। হামজা কিছু কাগজপাতি দেখছিল। কোয়েল পাশে বসে এটা ওরা নাড়ছে আর ঝগড়া করছে হামজার সাথে। আজকাল হামজা তাকে বেশ সময় দেয়। হামজার সাথে কোয়েলের মিষ্টি সম্পর্ক ছিল, তেতো সম্পর্ক ছিল জয়ের সাথে। বলাই বাহুল্য, জয়ের সাথে মিষ্টি সম্পর্ক গড়া যায় না। সাহেব, হামজা মাথা না তুলে বলল, আপনার জাঙ্গিয়াটা খুলেন তো ভাই, তাড়াতাড়ি করেন। হামজা গম্ভীর মুখে তাকালো। মাল খেয়েছিস? তার তোর কেটে গেছে মাথার? তার কাটা ঠিক, তবে মাল খাই নাই। ফিরে এসে খাবো। এখন খালি আপনার জায়গাটা দরকার। ধার দেন, ফিরে এসে ফেরত দিচ্ছি। হামজা ধূপ করে একটা লাথি মারল জয়ের ঠ্যাঙের ওপর। ল্যাং খেয়ে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় জয়। তাড়া দিল, খোল ভাই, জলদি খোল। লুঙ্গির নিচে জাঙ্গিয়া না পড়লে বেজ্জত হবার চান্স থাকে রাস্তাঘাটে। কোয়েল বলল, তুমি কোথায় যাবে জয়? সেদিন আমাকে নাওনি, আমি যাব। কবরে যাব, চল যাই। মিডনাইট ডেটিং সেরে আসি। কবরে কি দোলনা আছে? আমি দোলনায় উঠব? আছে, সেই সাথে তোর আব্বাও আছে। সকাল বিকাল দুলতেছে ওইখানে। চল বেইমান, সাক্ষাৎ করে চাপানি খেয়ে আসি। মজ্জাই মজ্জা ওখানে। কোয়েল কান্না জুড়ে দিল। সে কবরে যাবে, বাবার সাথে দেখা করতে যাবে। তুলি এসে ঝাড়া মেরে মেয়েকে নিয়ে বলল, বেলে হাস কেন তুই এত? ধর্ম আর সৃষ্টিকর্তাকে একটু ভয় কর। জয় মুখ বিকৃত করল। সৃষ্টিকর্তা? কিসের সৃষ্টিকর্তা? আমার তো কোনো সৃষ্টিকর্তা নেই। দেয়ার ওয়াজ নো গড, অনলি আই এম মাই ওন গডস অ্যান্ড ক্রিয়েটর, আদারওয়াইজ নো ওয়ান ইন দ্যাট স্কাই। তুলি গর্জে উঠল, চুপ নাস্তিক, বাজে কথা না বলে বের হতো। তোর কথা শুনলে গা জ্বলে ওঠে আমার। তোর মতো শয়তানের আবার সৃষ্টিকর্তা কি? তুই তো বহিষ্কৃত। জয় হো হো করে হাসল। তুলি দাঁত খিচে বলল, তোর সৃষ্টিকর্তা নেই না? তোদের থাকলে থাকবে হয়তো, কিন্তু মূলত ওইসব কিছু থিওরিটিক্যালি আর প্র্যাকটিক্যালি কোনোভাবেই নেই। নয়তো মানুষ এত ডাকে এত ডাকে, ওসব আল্লাহ বিল্লাহ কিছুই হয় না। চুপ কর জয়। এই, যদি তোর সৃষ্টিকর্তা না থাকে, তোকে পয়দা কি করেছে? নিজে নিজে এত বড় দামড়া শয়তান হয়েছিস? তুই নিজে নিজেই জন্মেছিস? জয় হাসল, উহু, বাপ, তুই তো রেগে যাচ্ছিস। আমাকে জন্মেছে আমার বাপ মা, এই পর্যন্তই ওদের দায় শেষ। এরপর বাকিটা তোর ওই পয়দা বল আর এত বড় দামড়া হওয়া বল, ওটার ক্রেডিট আমার যায়। আমার, বুঝলি, আমার, এই জয়ামিরের। তুই নাস্তিক হয়ে কি পেয়েছিস? কি আছে তোর? অন্তত ধর্মবিশ্বাসটুকু রাখতি জীবনে। ফাটা বাঁশ কোথাকার। তোরা আস্তিক হয়ে কারবাল ছিঁড়ছিস। তোর কি আছে? তুই নাস্তিক হয়ে তো কিছুই পাসনি। আমার বিশ্বাসও নাই, পাওনাও নাই। সিম্পল হিসেব বোঝো না? অথচ তোরা বিশ্বাস রেখেও পাস না কিছুই তোদের সেই আল্লাহর কাছে। এটা দুঃখজনক। উফ, ওহো, আমি কারো উপাসনাও করি না, কারো কাছে আবেদনও না, কোনো কিছুর জন্যই না। জয়ামির ইজ দ্য আলটিমেট। তুলি রাগে কিছু বলতে পারল না। জয় হাসল। জয় বলল, হি হ্যাজ নো ওনার, হি ইজ দ্য ওনার ডিয়ার। তুলির মানসিক অবস্থা কেমন যেন হয়ে গেছে। দিনের পর দিন বোবার মতো চুপ থাকে, আর যদি কিছু বলেও সেটাতে শুধু ক্ষিপ্ততা ছাড়া কিছুই থাকে না। মানসিক বিপর্যস্ত হয়ে গেছে পুরো। রিমি কতদিন ওকে তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদতে দেখেছে। সেসবের পরে তুলি এবার চিৎকার করে কিছু বলতে চাচ্ছিল। হামজা দারাজ গলায় ধমকে উঠল। পুরো বাড়ি ঠিক ঝড়ের আগে নীরবতার মতো থমকে উঠল। রিমি দৌড়ে বাইরে এলো। অন্তু ঘরের দরজায় দাঁড়ালো। সিঁড়িঘর থেকে কবির এসে ভেতরে দাঁড়ালো। তুলি পা ঝাড়া মেরে মেয়েকে নিয়ে রুমে চলে গেল। জয় দীর্ঘশ্বাস ফেলল আর বলল, ভাবি, একটা ফ্রেশ জাঙ্গিয়া এনে দেন তো। শালার জাঙ্গিয়া ধার করতে এসে কেলেঙ্কারি হয়ে গেল। লুঙ্গির নিচে আন্ডারওয়্যার পরল। এগিয়ে এসে অন্তুকে দেখে ভ্রু কুচকে মাথা থেকে পা দেখল। এরপর বলল, হোয়াট হ্যাপেনিং সিস্টার? এমনি তৈয়ার হয়ে খাড়ায় আসো কেন? আব্বুর কবর জিয়ারতে যাব। হামজা এসে দাঁড়ালো। জয়, তুই কবিকে নিয়ে বেরিয়ে যা। অন্তু গলায় জোর দিয়ে বলল, আমি যাব। হামজা শান্ত স্বরে জয়কে বলল, যা যা, দেরি হয়ে যাচ্ছে। মেয়র সাহেব তাকালো হামজা। অন্তু শান্ত স্বরে বলল, আমি আব্বুর কবর জিয়ারত করতে যাব। অন্তু এক ভ্রু কুচকায়। হামজা এক ভ্রু উঁচায়, ঘাড় কাত করে। ওরা কবরস্থানে যাচ্ছে? হ্যাঁ মেয়র সাহেব, ওরা কবরস্থানে যাচ্ছে। গলাটা ভরাট হয়ে এলো হামজার। তাতে কি? কিছুই না তো, আমি সঙ্গে যেতে চাই। হামজা হাসল। আমি চাই না। অন্তু আগের চেয়েও নিচু গলায় বলল, আর এজন্য হলেও আমি চাই মেয়র সাহেব। অন্তত পলাশ আজগরের ধরহীন মাথাটা দাফন হওয়ার সময় সেই স্থানে খুব কাছাকাছি থাকার জন্য হলেও যেতে চাই আমি। ওর শেষকৃত্যে সহযাত্রী হতে চাই। আবদারটা পূরণ করুন মেয়র সাহেব, আপনি তো জনদরদী সেবক। দুজনের দুর্বোধ্য এক দৃষ্টি বিনিময় হলো। সেই দুই জোড়া চোখে আগুন জ্বলছে, ভিন্ন সেই আগুনের জ্বালানি। কারোটা কাঠখড়ি, কারোটা পেট্রোলিয়াম, কারোটা প্রজ্বলন,
কারোটা দহন। সে আগুন চোখে চেয়ে হামজা যখন আলতো হেসে আত্মসমর্পণের ভঙ্গি করল, দেখতে ভয়াবহ লাগলো। অন্তুতা অগ্রাহ্য করে মাথার চওড়া ওড়নাখানি কপাল অবধি টেনে বেরিয়ে গেল জয়ের পেছনে। মাথাটায় পচন ধরেছিল, গরমের কাল, তার উপর বস্তায় বাঁধা ছিল একদিন। খাদেম দাঁড়িয়ে কাঁপছে, ছোট্ট একটা শাবল দিয়ে মাটি খুঁড়ছে জয় তরুর কবরের পাশে। কবির বস্তা হাতে দাঁড়িয়ে। অন্তু ফটকের বাইরে দাঁড়িয়ে সেদিন আব্বুর জন্য দোয়া করেছিল, কিন্তু কাঁদেনি। আব্বুর সাথে কথা বলল, তবু কাঁদল না। আব্বুর কবরটা ডান পাশের সারিতে, তরুরটা অপর পাশে। সেই কবরের ডান পাশে জয় পলাশের মাথাটা পুতল। অন্তুর আব্বুটা নেই। ডাক্তার বলেছিল পলাশ যেভাবে থেতলে মেরেছিল আমজাদ সাহেবকে, তাতে করে সেসব দূষিত রক্ত জমে টিউমার এবং তা থেকে ক্যান্সার হবার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্তু খেয়াল করল তার যন্ত্রণা হচ্ছে না। কবরের ফটক ধরে তীক্ষ্ণ চোখে চেয়ে দেখল জয়ের দক্ষ হাতের দাফন কার্য। অন্তুর মা কাছে নেই, ভাবি অন্তঃসত্ত্বা। সে পড়ে আছে এক কারাগারে। সে যতই গলাবাজি করুক, সে আছে খুংখার অধিপতিদের হাতের থাবার নিচে। তবু অন্তুর কোনো দুঃখ নেই, একটুও কষ্ট লাগছে না। জয় সারা দেহে মাটি মেখে এসে দাঁড়ালো। অন্তু কাঁদছে না, তার মুখে এক ফোঁটা কাতরতা নেই। জলজল করছে মুখখানি। এখনো চেয়ে আছে পলাশের মাথার কবরের দিকে। জয় ডাকল, ঘরওয়ালি। অন্তু তাকালো। কাজ শেষ, আমরা যাব? থাকবে নাকি? বেশ তো লাগছে। জয় হাসল, অথচ তার খেয়াল অন্তুর নির্লিপ্ত মুখটার দিকে। তাতে সন্তর্পণে ফুটে আছে অদ্ভুত হাসি। এই অন্তু কেমন যেন। শুধু প্রতিবাদী অন্তু হয়তো সরল ছিল, সেই প্রতিবাদের সাথে এখন কি যুক্ত হয়েছে? আগের বারও এখানে এসে অন্তু পাগলের মতো কেঁদেছে। ফটকের বাইরে বিশাল পুকুর, তরতরে পানি, আকাশে চাঁদ নেই, কালো হয়ে আছে। দুজন গিয়ে পুকুর পাড়ে বসল। কবিরকে জয় বলল, বাড়ি গিয়ে কড়কড়া খান ঘুম দে যা। আপনাকে রেখে কেমনে ভাই? ওরে বেটা, শোন কবির, ইমানদাররা পেছন মেরে খায়, মনে রাখিস। কবির হাসে, একটু দূরে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। অসীম দূরত্ব দুজনের মাঝে। এই দূরত্বের অস্তিত্ব অদৃশ্য, আর এই যে দৃশ্যমান নৈকট্য, তা অস্তিত্বহীন। চেয়ারের সাথে মাথাটা হেলে পড়েছিল রূপকথার। মহিলা কনস্টেবল এসে থুতনি চিপকে ধরে সোজা করে দিলে আবারও পড়ে গেল। চুলের কয়েক গাছে উঠে নেওয়া হয়েছে। ডান হাতের 3টে ও বাঁ হাতের 2টো নখ উপড়ে ফেলা হয়েছে। রড দিয়ে পেটানো হয়েছে। অকথ্য গালিগালাজও করা হয়েছে। সেসব শুনলে কোনো সুস্থ মানুষ চুপ থাকতে পারবে না। রূপকথা আরাম করে শুনেছে সেসব। মামলাটা জাতা নয়, শীর্ষ সন্ত্রাস পলাশ আসগরের স্ত্রী। এত মার খেয়েও মুখ খোলার নাম নেই। পাথরের মূর্তির মতো চুপ থাকে। পুলিশগুলো অবাক হয়ে গেল। মেয়ে মানুষ এমন হয় না? প্রতিটা আঘাতের রূপকথা চোখ বুজে ফেলে। দেখে মনে হয় যেন কিছু অনুভব করছে, কিছু মেলাচ্ছে। রূপকথা পলাশের করা আঘাতের সাথে পুলিশের আঘাতগুলোর তুলনা করছে। এখনো অবশ্য বুঝতে পারছে না কোনটা যন্ত্রণাদায়ক বেশি। তার মনে হচ্ছে পলাশেরটা, কারণ পলাশ আঘাত করলে সে চিৎকার করত, কাঁদত, পলাশের কাছে মুক্তি ভিক্ষা চাইত। পুলিশ মারছে, তার চেঁচাতে বা কাঁদতে ইচ্ছে করছে না, অলস লাগছে খুব। আঘাতগুলো বিশেষ কিছুই লাগছে না। অন্তু একবার বলেছিল, আমজাদ সাহেব বলতেন, ব্যথার উপর ব্যথা দিলে আর ব্যথা লাগে না। ব্যথাহীন হওয়ার শর্ত হলো ক্রমাগত ব্যথা পেতে থাকা, ততক্ষণ যতক্ষণ না ব্যথাটা আর ব্যথার মতো অনুভূত না হয়। তার কি আবার তাই হলো? সে ব্যথাহীন হয়ে গেছে। আশ্চর্য। আরেকটা বিষয় আছে, তার মৃত্যুদণ্ড হতে পারে রাজন আজগরের কন্যা হওয়ার খাতিরে। কারণ বাংলাদেশের আইন সক্রিয় হয় পাপীর ধ্বংসের পরে। যতদিন পাপী পাপ করতে পারে করুক না, দোষ কি? শুধু শুধু পাকড়াও করে পরিশ্রম করা আর শরীরের ক্যালোরি খরচা, এটা বাংলার আইনের বিধান। যখন পাপী মরে যায় অথবা দুর্বল হয়ে পড়ে, তখন তার পাপের মাল বাজেয়াপ্ত করা থেকে শুরু করে সব রকম আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়। সেই হিসেবে রূপকথার এখন ফাঁসি হতে পারে। রাজন আসগরের সম্পত্তি ও কালো ধান্দা সবটা নিয়ে চরম তোলপাড় তদন্ত শুরু হয়েছে। রূপকথার মৃত্যুকে ভয় লাগে না, সে শুধু সময় কাটাতে চাইছে, যাতে ততটা সময়ে জয় পলাশকে ফুরিয়ে সবটা কাটিয়ে উঠতে সুযোগ পায়। চেয়ারের একদম উপরে স্পটলাইট। অফিসার বারিক সামনে এসে বসলেন। সেখানে অন্ধকার। রূপকথার ব্লাউজের হাতাটা ফেড়ে গেছে। ফর্সা দেহে চামড়ার নিচে রক্ত জমাট বেঁধেছে কোথাও, তো কোথাও চামড়া ফেটে রক্ত বেরিয়ে শুকিয়ে গেছে। সেই রক্তাক্ত খোলা দেহের দিকে বারিক লালসার চোখে চেয়ে রইল। মুখটা বিশ্রীভাবে আঘাতপ্রাপ্ত। তবু সুন্দরী তো রূপকথা। বারিকের ভেতর তোলপাড় শুরু হলো। এটা পাপ নয়। রিমান্ডের 3rd ডিগ্রি টর্চারে নারী কয়েদিদের ধর্ষণের নজিরও আছে। ওসব কোনো ব্যাপার না, সব জায়েজ। বারিকের আদেশে লোহার একটা রড গরম করে আনা হলো।
বাহানা করে রূপকথার ছেঁড়া ব্লাউজটা আর একটু ফেড়ে আঁচল নামিয়ে দিল। লোহার রড গরম হয়ে আগুনের হলকার মতো লাল টকটকে হয়ে গেছে। তার রূপকথার চামড়ায় ঢোকাতেই ছ্যাঁত করে শব্দ হয়, নরম চামড়াটা গলে গেল। রূপকথা একটু আর্তনাদ করে উঠে দাঁতে দাঁত চাপে। এরপর ছ্যাঁকাটা রূপকথার বুকের স্পর্শকাতর নরম অংশে ঠেকানো হলো। রূপকথা হাসল। লোকে শুধু পলাশদেরই দোষ দেয়। বোকা বাঙালি। কত পলাশ আইন রক্ষাকারী ইউনিফর্ম পরে জীবন কাটাচ্ছে, তার খবর বোকা বাঙালি রাখবে? বাড়ি কি পলাশ নয়? ভাবনায় পড়ল রূপকথা। বারিক বোধহয় পলাশের চেয়েও খারাপ। পলাশ তো খারাপই, কিন্তু বারিক? রূপকথার বুকের মাংস খানিকটা ঝলসে গেল। হাতের বাহুতে গর্ত তৈরি হলো মাংস ক্ষয়ে। জ্ঞান হারিয়ে চেয়ারে হেলে পড়ল। উচিত ছিল মেঝেতে লুটিয়ে পড়া, পড়ল না। হাত পা কাঠের চেয়ারে বাঁধা। বারিক বিরক্ত হলো। এখন আবার হাসপাতালে সরাতে হবে। কাজের কাজ হলো না, কোনো তথ্যই দিল না। বিয়ের কম বেশি 6 মাস পর অন্তু প্রথমবার হাঞ্জার কাছে ভার্সিটি যাওয়ার অনুমতি পেয়েছিল। একদিন জয় সঙ্গে করে নিয়ে কিছু বই কিনে দিয়েছে, আর এরপর আবার অনুপস্থিতি ও বিস্তর পড়ালেখার ঘাটতি পড়ে গেছে। জয় কোথাও গেছে, তার কত কাজ থাকে চারিদিকে। কবি ড্রাইভিং করতে করতে হঠাৎই বলল, ভাবি। একটা কথা বলুন। আপনি কি আমারেও ঘেন্না করেন? আর কাকে কাকে করি? কবির থতমত খেলো একটু, পরে বলল, জয় ভাইয়ের ওপর আপনার ঘেন্না আছে, আমি জানি। ভুল জানেন। কবির চকিত পেছনে ফিরে তাকালো। অন্তুর অভিব্যক্তি নির্লিপ্ত। আপনি খুব অদ্ভুত। তাই নাকি? কবির আবার তাকালো একবার। অন্তু বলল, সামনে তাকিয়ে ড্রাইভ করুন, নয়তো দুজনেই সোজা পরকালে পৌঁছাবো। কবির একটু লজ্জিত হাসল। আমি কত বেয়াদবি করেছি আপনার সাথে। ও কিছু না, ক্ষমতার দাপটে কত কিছুই করে লোকে। ওসব আমাদের ধরতে আছে নাকি? ধরে কত খেসারত গেল, দেখেছেন নিশ্চয়ই। আপনি কিছুই করেননি, করেছে আপনার ক্ষমতা। আর আপনার ক্ষমতা কি কে জানেন তো? কবির অবাক হয়ে যাচ্ছিল নতুন করে। এই নারীটির জন্য তার খারাপ লাগে। ব্যাপারটা খুব অদ্ভুত, তবুও সত্যি। যেদিন জয় নারীটির সম্মানকে মানুষের সামনে হরিলুটের মতো বিলিয়ে দিচ্ছিল, সেদিনও কবিরের এক অদ্ভুত জ্বালা উঠেছিল বুকে। আবার এটাও সত্যি, সে জয়কে অন্ধের মতো ভালোবাসে। কিন্তু জয় খারাপ কাজ করলে তার খারাপ লাগে, তবু বাধা দেয় না। ভার্সিটির ফটকের সামনে এসে গাড়ি থামিয়ে দ্রুত এলো কবির গাড়ির দরজা খুলে দিতে। অন্তু নিজেই দরজা খুলে নেমে পড়ল। এসব আনুষ্ঠানিকতা দেখাবেন না আমার সঙ্গে। আমি বিশেষ কেউ নই। আগে যেই ভার্সিটির পুরো একজন সাধারণ মেয়ে ছিলাম, আজও তাই আছি। কোনো পাপিষ্ঠর ঘরের বউ হওয়া সম্মানের নয়। কবির মাথা নিচু করে আস্তে করে বলল, আমি ক্লাস শেষে নিতে আসবো। আসবেন। অন্তু ভেতরে চলে গেল। কবিরকে দেখে ছেলেরা এগিয়ে এলো। জয় আমিরের খোঁজ চাইল। কবির তাকিয়ে দেখল অন্তুকে। পরাগের সামনে 4 জন কর্মকর্তা বসা, 2 জন কনস্টেবল দাঁড়িয়ে আছে। আজিম মালিথা জিজ্ঞেস করলেন, আপনার ভাইয়ের প্ল্যান কি ছিল? আউটডোর। দেশের বাইরে আছে? না, প্ল্যান তাই ছিল। তাহলে এখন কোথায়? বেঁচে নেই হয়তো। একে অপরের দিকে তাকালো। বেঁচে নেই মানে মরে গেছে। ইয়ার্কি মারছেন? পরাগ হাসল। রিমান্ডে বসে কেউ কি ইয়ার্কি মারে? ওকে মেরেছে কে তা তো বলতে পারছি না। পারেন না? পারবেন। আর কত না পারা হয়ে যায় এখানে। পরাগ চুপ রইল। তাহলে এটা কি করে বলতে পারছেন বেঁচে নেই? না থাকারই কথা। আপনি শিওর? ওই রকমই হাসল কর্মকর্তারা। আজিম অদ্ভুতভাবে মাথা দোলালেন। মানুষ যে কোনো বিষয়ে 2 শর্তে নিশ্চিত থাকে। 1, সে ঘটনাটা নিজের চোখে দেখলে। 2, কাজটা সে নিজে করলে। পরাগ নির্বিকার হয়ে বসে রইল। আজিম হাসল। আপনার ক্ষেত্রে প্রথমটা হওয়ার চান্স নেই, কারণ আপনি সেই রাত থেকেই আমাদের হেফাজতে। হাত থেকে রক্ত পড়া অবস্থায় আপনাকে আটক করা হয়েছে। এখন বাকি থাকে দ্বিতীয়টা। পরাগ বলে ওঠে, পলাশ আজগরকে আমি মেরেছি? সেটা তো আপনি বলবেন আমাদের। না, তা বললাম না। কেন? মিথ্যাচার হবে। উঠে দাঁড়ালেন আজিম। নাটক পছন্দ না আমাদের। হেয়ালি সোনার চাকরি করি না আমরা। পরাগ হাসল। এমন আরো কত কিছুই করেন যেসবের চাকরি করেন না আপনারা, বরং সেই সব চাকরি দায়িত্বের বিরোধ। এটাও শুনুন না হয় স্যার? ভালোই তো। পরাগের ঘাড়ে বারবার একটা বুটের লাথি পড়ল। মনে হলো গলার কোনো শিরা ছিঁড়ে গেছে বুঝি। চোখ অন্ধকার হয়ে এলো। যা জিজ্ঞেস করা হয়েছে তার জবাব দে। পরাগ অল্প হাসল। দাঁত নড়ে গেছে কয়েকটা। মাড়ি ফেটে নোনতা রক্ত গাল ভরা। গিলতেও ঘেন্না লাগছে, তবুও গিলে ফেলে হাসল। ওকে মারার কারণ ছিল আমার কাছে, তবে আমার থেকেও জোরালো কারণ থাকা মানুষের তো অভাব নেই পলাশের। তাই আমার চান্সটা মিস গেল। ঘরের শত্রু বিভীষণ। তোর মতো ছোট ভাইয়েরা কি জন্মায় রাবণদের পেছনে আঙুল দেওয়ার জন্য রে? হাসল ওরা। পরাগ মাথা নিচু করে আলতো হাসল। তা দেখা গেল না। থু করে থুতু ফেলল। থুতুর সাথে রক্তের ভাগ বেশি। চুল মুঠো করে ধরে মুখ তুলল অফিসার।
ঘাড়টা মট করে উঠল পরাগের। অফিসার বলল, চান্স মিস যায়নি। তুই হয়তো হাতে মারিসনি, কিন্তু মার্ডারের সার্বিক সহায়তায় তো থাকতে পারিস। কে মেরেছে? নাম বল। যে মেরেছে সেই সেদিন পলাশকে উদ্ধার করেছে। এখন বুঝতে পারছি, সেদিন ওগুলো পলাশের লোক ছিল না, ওরই শিকারী ছিল। আমি নিশ্চিত এমনই হয়েছে। পরাগ মনে মনে প্রশংসা করল কর্মকর্তার আন্দাজ ও বুদ্ধির। তবুও আফসোস, এইরকম বুদ্ধি জায়গা মতো প্রয়োগ করে না। পরাগকে চুপ থাকতে দেখে হতাশ শ্বাস ফেলে ক্লান্ত হয়ে বসল অফিসার। প্লাস তুলে নিয়ে পরাগের ডান হাতের তর্জনী আঙুলে ঢুকিয়ে দিয়ে বলল, বলে দে, টর্চার করার বিশেষ শখ নেই আমাদের। সেদিন 2 জন কর্মকর্তার স্পটে মৃত্যু হয়েছে। শুধু নামটা বল, ধরে গরম তেলে ভাজবো ওই বাস্টার্ডের বডিটারে। পরাগ চুপ। নখের মাথায় প্লাস বাঁধিয়ে একটানে নখটা তুলে আনলো নখের মাথা থেকে। আর্তনাদ করে উঠল পরাগ। শরীরটা বেঁকে এলো। এর চেয়ে মরণ ভালো। শরীরের যন্ত্রণায় মাথাটা ঝিমিয়ে আসছে। তার মাটাকে পলাশ কোথায় যেন লুকিয়েছে। ভয় ছিল পলাশের কাছে সবটা গটগটিয়ে বলে দেবে। পরাগের চোখের সামনে ভেসে উঠল সালমার মুখটা। সে মাকে খুব ভালোবাসে এমন নয়, তবে মা তাকে ভালোবাসে। যখন পরাগ মুস্তাকিন বনে ছিল তখন রোজ করে কল দিত, খবর নিত। ঢাকায় থাকতেও তাই। সে যখন পলাশের পাপের দায়ে জেল খেটেছে, সালমার অনুরোধে রাজন আসগর জামিন করিয়েছিল পরাগের। অফিসার বলল, যা, তুই মনে মনেই তার নামটা নে, আমি শুনে নিচ্ছি। বল, উচ্চারণ তো কর একবার। কর কর, দেখি তোর মনের কথা শুনতে পাই কিনা। পরাগ চোখ বুজে অল্প হাসে, মনে মনে বারবার উচ্চারণ করে, জয় আমির, হামজা, জয় আমির, জয় আমির, হামজা, হামজা, হামজা। অফিসার এবার নতুন পদ্ধতি অবলম্বন করলো। আলপিন দিয়ে পরাগের নখের ভিতর এলোমেলো খোঁচা দিতে লাগলো। নখের নিচের মাংসের সাথে আলাদা আলাদা হয়ে উঠে যাচ্ছিল নখগুলো। রক্তে ভরে উঠল পরাগের হাতটা। এতে সে অজ্ঞান হবে না বোধহয়। মরবে না, তবে প্রতি মুহূর্তে মরবে। নাম বল। পরাগ নিশ্চুপ। পরাগকে সেলের ছাদের হ্যাঙ্গারে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হলো। এক মুহূর্তে সমস্ত দেহের রক্ত মাথা মুখে ভর করল। শ্বাস নিতে পারা যায় না এই অবস্থায়। হৃদযন্ত্রে রক্তের ঘাটতি, অক্সিজেনের ঘাটতি, পুরো শরীরে রক্ত চলাচলনে বিঘ্ন। শরীরটা অসার অবশ। অফিসার আবার বলে, নামটা বল, ছেড়ে দেব এখনকার মতো। পরাগ হাত দুটো মাটির দিকে ঝুলে পড়ায় মাংসপেশিতে কঠিন টান লাগছিল। দেহের সমস্ত ভার জড়ো হয়েছে নিচের দিকে, সহ্যের মাত্রা ছাড়াচ্ছে। পরাগ জানে তার মৃত্যুদণ্ড হবে। তার জীবনে পাপ ও দৃশ্যমান পাপের মতো দেখতে ভুল বোঝাবুঝি কম নয়। জয়ের নাম বলায় কোনো সমস্যা ছিল না তার, কিন্তু জয়ের কাজ ফুরায়নি এখনো। ও জয় কাজবাজ শেষ করে মরুক গে। পরাগের কি? জয় বাঁচতে চাইলে তাকে মারতে চাওয়া যেত। ও বেটা যখন জানি নিজেই আত্মসমর্পণ করবে। পরাগের নাম বলতে ইচ্ছে করছে না। সে বোধহয় জ্ঞান হারাচ্ছে। তাহলে তো শোনায় সোহাগা। যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি। চোখটা বুজে এলো। আস্তে আস্তে চেতনা লোপ পাচ্ছে তার। অন্তু রিক্সা থেকে নেমে দৌড়ে বাড়িতে ঢুকলো। এতটা অস্থির আর চঞ্চল তাকে দেখা যায় না। কবির দৌড়ে গিয়ে ভাড়া পরিশোধ করলো। এখনো সময় তো কত বাকি। ফিরে এসেছে অন্তু। রিমি ও তুলি ছুটে গেল। অন্তু জয়ের মতো জগ উঁচিয়ে ধরে ঢকঢক করে ঠিক জগের অর্ধেকটা পানি খায়। এরপর ধপ করে বসে চেয়ারে। তুলি ঝাঁকালো অন্তুকে, এই মেয়ে, কি হয়েছে? ভয় পেয়েছ? কেউ কিছু বলেছে? রাস্তায় কিছু হয়েছে? রিমি বসে পড়ল অন্তুর কোলের ধারে। আরমিন, কিছু বলছো না কেন? কিছু হয়েছে? অন্তু চট করে হাসল। তা অদ্ভুত দেখালো। আব্বুর কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল বাড়ি ফিরলেই আব্বুকে পাবো, তাই দৌড়ে এসেছি। দুজনের কাছে খুব বেমানান ও অবিশ্বাস্য লাগলো কথাগুলো। অন্তু অনেকক্ষণ ধরে গোসল করলো সেই দিন। বাথরুমে জয়ের 3-4টা ভেজা লুঙ্গি পড়ে আছে। এভাবে 3-400 হয়ে গেলেও নতুন কিনে এনে পরবে, তবু ধুয়ে দেবে না। এই কাজটা তরু করত, কখনো শাহানা। বিয়ে হয়ে এসে বউ ভাতের দিন রিমিকে জয়ের লুঙ্গি ধুতে হয়েছিল। ভিজে পড়ে থেকে পিচ্ছিল হয়ে গেছে লুঙ্গিগুলো। অন্তু ধুয়ে দিল। গোসল শেষ করে জোহরের নামাজ শেষে দীর্ঘ হলো তার মোনাজাত। মহান প্রতিপালকের কাছে হাত তুলে অনেকক্ষণ বসে রইল, কিন্তু কাঁদল না, ঠোঁট নড়ল না। তিনি অন্তর্যামী, তার কাছে আহাজারি করার কি? বান্দার ভেতরের রক্তক্ষরণ তিনি দেখেন। বড় ঘরে পাহারা নিযুক্ত করা হয়েছে। সবগুলো দরজা পথে লোক মোতায়েন হয়েছে। অন্তু ফিরে এলো। সেদিন দুপুরে খেলো না। অন্তুর ভেতরে একটা সন্দেহ জেগে উঠেছে। হামজার তাকে হঠাৎই ভার্সিটিতে যেতে দেওয়ার অনুমতিটা ঠিকঠাক লাগছে না। 2 ভাই ছাদে বসে অনেক রাত অবধি মদ খেলো। হামজা জিজ্ঞেস করলো, রূপকথার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? কথা পা কারাগারে সেভ না ভাই? কারাগারে সেফটি প্রশ্ন? 2 জন হুহা করে হাসল। এক প্যাক গিলে শান্ত হয়ে আকাশের দিকে তাকালো হামজা। জয়, কোন দিকে এগোচ্ছি রে আমরা? যদি একটু আধ্যাত্মিক শব্দের মাধ্যমে বলতে চাও তো আমরা এগোচ্ছি কালগর্ভের দিকে।
সময়ের গর্ভ, তাও যে সে সময় নয়, মহাসময়। দুজন মাতালের মতো হেলে দুলে হাসল। হামজা সিগারেটে দুটো টান দিয়ে চোখ ফিরিয়ে বলল, রাতে খেয়েছিস? পেট ভরা ভরা লাগছে, মনে হচ্ছে ভকভক করে বমি হয়ে যাবে। গলায় আঙুল ঢুকিয়ে বমি কর, আজ আর গিলিস না। হামজা শুয়ে পড়ল শটান হয়ে। সেলের বাইরে রূপকথা জয়কে দেখে হাসছিল। জয় জিজ্ঞেস করল, দিনকাল ভালো তো? রূপকথা উঠে এসে সেলের শিকল ধরে দাঁড়ানোর চেষ্টা করল। বলল, ভালোই তো। কেন এসেছিলে? বেঁচে থাকতে ভালো লাগছে না? লাগবে না কেন? বেঁচে থাকার জন্যই তো বেঁচে থাকা। রূপকথাকে হাসপাতাল থেকে এনে সেলে রাখা হয়েছে। বাহুতে ব্যান্ডেজ জড়ানো, ছেঁড়া নোংরা শাড়ির আঁচল মেঝেতে ঘেঁষছে। সুন্দর মুখটা বিবর্ণ, অথচ ঠোঁট হাসছে। ভয়ানক রহস্য ঘেরা মলিন সেই হাসি। সে অনেকক্ষণ তাকিয়ে রইল জয়ের চোখের দিকে। জয় চোখ ফেরালো না, কিন্তু খানিক বাদে আচমকাই যখন জয় হেসে উঠল, এক দৃষ্টে চেয়ে রূপকথার বুকের ভেতরটা ছলকে উঠল সেই হাসিতে। শরীরটা শিরশির করে কেঁপে উঠল জয়ের চোখে তাকিয়ে। জয় তখন জোরে করে হেসে উঠল। রূপকথা এগিয়ে এসে সেলের ভেতর থেকে হাত বাড়িয়ে হাত ধরল জয়ের। কি করেছিস তুই জয়? কি চাস জীবনে? এত প্রশ্ন কেন? জবাব দিলেই তো হয়। না দিলেও হয়। আমি আসলে কিছুই করতেছি না, লাইফ এনজয় করতেছি। কেন এসেছিস? এলাম ঘুরতে ঘুরতে। জেলখানা একটা ভালো পর্যটন কেন্দ্র হতে পারে। হামজা সাহেব সংসদে সিট পেলে দেখি এই ব্যবস্থা করা যায় কিনা। দুজন বসল, একজন সেলের এপারে একজন ওপারে, কিন্তু বসল কাঁধে কাঁধ মিলিয়ে। মাঝখানে লোহার শিকলের ফারাক। রূপকথা আচমকাই বলে, তোর কি আমাকে দেখে কষ্ট হচ্ছে জয়? হচ্ছেই তো। কষ্টে বুক ফাটে, পাতিল হাঁড়ি কুত্তায় চাটে, এইরকম ধরনের কষ্ট হচ্ছে। রূপকথা হাসল। আমার স্বামীকে মেরে ফেলেছিস? তোমার স্বামীকে? ছি, মেরে ফেলবো কেন? না মেরেই ভালো করেছিস। জয় রূপকথার বাহুর থকথকে গলিত মাংসর দিকে চেয়ে রইল। ব্যান্ডেজ আলগা করে ফেলেছে রূপকথা। জয় হাসল। আমার নাম জানতে চাইছিল ওরা? না, পলাশ কোথায় জানতে চাইছিল। আমার কাছেই পলাশ ছিল। এই তথ্যটাই মূলত ওদের দরকার। বললেই ছেড়ে দিত। বলতে ইচ্ছে করল না। জয় গা দুলিয়ে হাসল। জয় আমিরের ওপর রক্তের ঋণ চাপিও না। চাপালে কি? অনবরত রক্ত ঝরে তার শরীরে, বয়ে যাবে কোথাও, ঋণ পরিশোধ হবে না। তোর কাছে আছে কি? কি দিবি আমায়? তুই তো কাঙাল। তাও এক কথা, একটা চাকরি বাকরি করা লাগবে। মুখের ওপর বেকার বলে বদনাম ছড়াচ্ছ। মানবিকতার অভাব। খানিক্ষণ চুপ থেকে রূপকথা বলল, কয় খণ্ড করেছিস রে? মনে নেই এক্স্যাক্ট, কম বেশি 4-5 হবে। জয় আর দাঁড়ায়নি, চলে এসেছিল। টান টান হয়ে শুয়ে আকাশ দেখতে ভালোই লাগে, কিন্তু চোখ মুখ ঘোলা হয়ে আসছে। হ্যাংওভার ধরেছে। মাথার নিচে হাত, আকাশের নিচে তাকিয়ে গান ধরল। হামজা নিচে নেমে গেল। প্রেশার বেড়েছে বোধহয়। মদ্যপান নিষিদ্ধ তার জন্য। ঘরে ঢুকে দেখল রিমি শুয়ে আছে। তাকে দেখেও উঠল না, কথাও বলল না। মাথাটা ঝিমঝিম করছে। ঘরে শুতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে দূরে কোথাও জঙ্গলে গিয়ে রাতটা কাটিয়ে আসতে। জয় ঘরে এলো 2টার দিকে। অন্তু বসে আছে মেঝেতে। জয় দেখেও না দেখার মতো করে গিয়ে ধূপ করে শুয়ে পড়ল। অন্তু কিছুক্ষণ পর ডাকল, আপনার সঙ্গে কিছু কথা আছে। চুপ থাকো, ঘুমাচ্ছি আমি। যা কথা পরে টরে, এখন বলাটা দরকার। মুখ বন্ধ রাখ, মাথা ধরছে খুব, ঘুমাবো আমি। অন্তু বসে রইল। তখন 2টো বাজছিল রাত। জয় ঘন্টা 2 মরার মতো ঘুমালো। 4টার দিকে উঠল। অন্তু বসে আছে ওইভাবেই। বিরক্ত হয়ে বলল, কি কথা কও? জয়নাল আমির আপনার চাচা না? ছোট চাচা বলেছিলাম আমি। জাবেদ আমির থিওরিটিক্যালি আমার বাপ। বড় চাচার নাম কি? জয় ভ্রু কুচকে ফেলল। ভার্সিটিতে গিয়েছিলে? গিয়েছিলাম। অন্তু জয়ের এমন অলৌকিক আন্দাজ শক্তিতে একসময় ভীষণ অবাক হতো, এখন হয় না। মনে হতো জয় আধ্যাত্মিক ক্ষমতা জানে। মানুষের মন ও পারিপার্শ্বিক ঘটনা সব তার আয়ত্তে। জয় লাফিয়ে নামলো খাট থেকে। জিন্না আমির নামের কারো কথা বলছে ওরা। অন্তু বিস্ময়ে ভ্রু জড়ালো। নিজস্ব জিন পোষেন নাকি? জয় 2 পাশে মাথা নাড়ল। অভিজ্ঞতা বেশি। ততটাও বোধহয় বেশি না যতটা চতুর আপনি। আমার বাপের বড় ভাইয়ের ছেলে জিন্না আমির। জয় আচমকা শক্ত হলো। হ, কারা আইছিল? কয়েকজন। কি বলল? মুরসালিন মোহনকে ছেড়ে দিতে বলেছে। তাহলে জিন্না আমিরকে ফেরত দেবে ওরা। জয় খানিক চুপ মেরে থেকে মাথা ঝাড়া মেরে হাসল। জিন্নাকে গুম করা হয়েছে আজ থেকে 2.5 বছর আগে। বেঁচে আছে কিনা সন্দেহ। খানকির বাচ্চারা এখন নাম ভাঙাই খাইতে চায়। ওদেরকে কে বোঝাবে? জয় আমির গু খায় না। তার নাম কয় নাই? আনসারি মোল্লা বোধাই। সাথে আর কে কে ছিল? অন্তু কথা বলল না। গভীর চোখ দুটোই জীবনের কাতরতা।
বারান্দার অন্ধকারে চেয়ে রইল। জয় বলল, তোমাকে কি বলেছে? কাঠের পুতুলের মতো করে বলল অন্তু। আপনাকে বুঝিয়ে বলতে বলেছে, নয়তো আমার ভাবি আর আম্মু সহ আমাদের বাড়িও পেট্রোল ঢেলে পুড়িয়ে দেবার কথা জানালো। জয় হেসে উঠল। তো ঘরওয়ালি, তোমার প্রাণপ্রিয় ধর্মীয় গোষ্ঠীর আগ্রাসী ব্যাপার স্যাপার কেমন এনজয় করলে? বুঝতে পারি না আমি এসব। দৃষ্টিকোণ বদলাতে থাকে এক এক সময়। আমি রাজনীতিকে বুঝতে চেষ্টা করছি, অথচ পারছি না। জয় হো হো করে হাসল। রাজনীতি বোঝার মতো বিষয় না সিস্টার, ওটা একটা নীতি, দ্যাটস মিন পলিসি। ওটা মেনে চলতে হয় ব্যাস। বুঝতে গেলে হারিয়ে যাবে, কুল পাবে না। কেমন পলিসি? ব্লাডি ডিপ্লোম্যাটিক পলিসি। ওদের 3 জন প্রধান নেতাকর্মীর শাস্তির রায় কার্যকর হয়েছে। ওরা যুদ্ধ অপরাধী, মানবাধিকার বিচারে সাজা পাচ্ছে। তাতে কি? ওরা ছাড়া আর কেউ নেই? ওরাই কেন? কারণ ওরা বিরোধী দলের সঙ্গে জোট করেছে তাই? ওরা নিজেদের বক্তব্যে আপনাদের সরকার ও শাসন ব্যবস্থার ভুলগুলো ধরিয়ে দেয়, মানুষের মাঝে সেসব কথা পৌঁছায় তাই, নাকি অন্য কোনো কারণ? মুরসালিনও কি তাই? মুরসালিনের বাপেরা ছিল মোল্লার বংশধর, ধর্মের প্রতি দুর্বল, কিন্তু ও মূলত বিরোধী দলের চামচা, আবার ধর্মীয় দলের ওপরও ব্যাপক টান। সেই হিসেবে চামচা তো আপনিও। জয় তাকিয়ে রইল। অন্তু হাসল। ক্ষমতাসীনদের পেছনে লেজ নাড়ারও গাঢ় চামচামি। ওরা বরং হিম্মতদার, যারা ক্ষমতায় না থাকা সত্ত্বেও লড়ছে। 2014-তে যেটুকু লাফিয়েছে, আর 15-এর শুরুতে 3-4 মাস যা আগুন জ্বালানো অবরোধ করেছে, এরপর তো ওরা ডাউন। ঘরোয়ালি, তুমি হিজড়াদের সঙ্গ দিচ্ছ। ওরা মরে ভূত সব। সঙ্গ আমি কারোই দিচ্ছি না। আমি শুধু বলতে চাইছি ওদের মুক্তি দিন। ওরা অপরাধ করেনি। আর কিছু বলতে পারছি না, কারণ আমি রাজনীতি বুঝতে চেষ্টা করছি সবে। বুঝতে পারছি না মোটেও। ওরা বর্ষির আগায় ঝুলানো টোপ, মাছ ছিপে না উঠা অবধি ছাড়তে পারছি না। ওরা এমনিতেও দুর্বল, থেমে গেছে সেই কবেই। তবু এখনো ওদের দলের লোকেরা দেদারসে কারাগারে যাচ্ছে, মামলা খাচ্ছে। আর কত? অন্তত বাচ্চাগুলোকে মুক্তি দিন। জয় মেঝের ওপর টান টান হয়ে শুয়ে পড়ল। অন্তু খাটের সাথে হেলান দিয়ে বসে বলল, কেন করছেন এসব বলুন তো? জয় কিছুক্ষণের জন্য চোখ বুজে শুয়ে রইল। ফজরের আজান শেষ হল। ওরা যুদ্ধ অপরাধী, মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড করা জঙ্গি গোষ্ঠী, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে আর পাকিস্তানিদের পক্ষে কাজ করেছে। সেই সময় একজন রাজনৈতিক কর্মী হিসেবে ওদের ঘেন্না করাটা নিয়ম, আর তাতে ক্ষমতার হাসিল হয় খুব সহজে। কি বলেন? অন্তুর কথায় জয় হাসল। ওটা হামজা ভাইয়ের জন্য, আমার ওইসব কিছুই না। অথচ আপনি নিজেকে কতন পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছেন, যেখান থেকে ফেরার পথ নেই। মেরে ফেলবে? মৃত্যু আপনার জন্য নয় জয়ামির, মৃত্যু তাদের জন্য যারা মৃত্যুকে ভয় পায়। মৃত্যু অন্তত আপনার শাস্তি হতে পারে না। জয় নিঃশব্দে হাসল কেবল, কিচ্ছু বলল না। আজ আমাকে ভার্সিটি যেতে দেওয়া হয়েছিল কোনো বিশেষ কারণে নাকি? কি করেছেন ওদের সঙ্গে? জয় 2 পাশে মাথা নেড়ে ভ্রু উঁচিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? অন্তু তাকালো জয়ের দিকে। তাদের দুজনের নীরব এই বোঝাবুঝির মাঝে যে অসীম বিরোধ, তার কোনো পরিণতি নেই। ভাবির পেটের বাচ্চা ভেতরে অসুস্থ, আম্মু কল করেছিল। ব্যাপারটা মঙ্গলকর, তোমার ভাই নাই, বাচ্চা থাকা মানে ভাবির জীবন ক্ষয়। অন্তু কঠোর চোখে তাকালো। জানোয়ার আপনি। সকালবেলা জানা গেল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। হামজা পাটোয়ারি পৌরসভার মেয়র। তাকে সরাসরি প্রথমে আনা হয়েছিল না আইনি জিজ্ঞাসাবাদে, কিন্তু খুব শীঘ্রই যা আনা হবে তা চিরন্তন সত্য। জয়ামের খাড়া দুপুরে বড় ঘরে উপস্থিত হলো। পেছনে অন্তু। জয় গলা চেপে ধরল অন্তুর। তুই কোথায় যাচ্ছিস? অন্তুর তপ্ত শ্বাস জয়ের হাতে পড়ছিল। আরো শক্ত করে চেপে ধরল গলাটা জয়। রুমে যা, কুপিয়ে কেটে ফেলবো একদম। হয় কুপিয়ে কাটবেন, অথবা আমি আপনার সঙ্গে যাব বড় ঘরে। জয়ের চোখে রক্ত ছুটে বেরোচ্ছিল। ঘুম হয়নি পুরো, নেশার ঘোর কাটেনি, মাথা ঝিম মেরে আছে। ছেড়ে দিচ্ছে গলাটা, তবুও কথা বলতে ইচ্ছে করছে না। ড্যাগ ভরে রান্না হয়েছে, খেতে দেবার জন্য বাড়ির মেয়েদের দরকার। মুরসালিনের সামনে জয় সেদিন অবধি সেভাবে বসেনি, ওকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। যা করেছে বাপ্পি, সোহাগ, আজাদ আর প্রধানত হামজা করেছে। সেদিন প্রথমবার জয়ামির সৈয়দ মুরসালিন মহানের সম্মুখে বসল। চাটাই পেতে দেওয়া হলো, সবাইকে একসঙ্গে খাওয়ানো হলো। সেই দিন অবরুদ্ধ কুঠুরিতে জয় ওদের সঙ্গে বসে গ্রোগাসে গিলল। খেতে খেতে মুরসালিন বলল, জয়, মনে পড়ে তোর? এইভাবে দিনের পর দিন দস্তরখানা বিছিয়ে কলাপাতায় খাবার খেয়েছি এক পাতে। জয় তাকালো না, কথাও বলল না। অন্তু ওদের পেট পুরে খাওয়া দেখল, যতটা সম্ভব যত্ন করে খাওয়ালো। তারপর মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে। অভুক্ত বাচ্চারা খাচ্ছে, নিদারুণ খিদে আর পিপাসা ওদের। পরনের পাঞ্জাবি ছেঁড়া ফাটা, নোংরায় ঢাকা। প্রায় বিকেল হয়ে এসেছিল।
কিন্তু বড় ঘরে সময়, কাল ও আলোর অস্তিত্ব নেই। আব্দুল আহাদ কয়েক লোকমা খাবার মুখে দিয়েই গলগল করে বমি করে ফেলল এবং শেষের দিকে বমির সঙ্গে রক্তের ছোপ উঠে এলো। অন্তু বসলে আব্দুল আহাদ অন্তুর হাতখানা চেপে ধরে, আবারও বমি করতে চায়। পেটে খাবার পড়ে না কতদিন ঠিক মতো, লালা ঝরল শুধু, সাথে রক্ত। জয় গবাগব আরামে খেয়ে উঠল। আব্দুল আহাদ মেঝের ওপর টান টান হয়ে শুয়ে পড়ে। অন্তু জগ ভরে পানি এনে মাথায় দেয়। খাওয়ার পানি চাইল, কিন্তু খেতে পারল না। অন্তু এক দৃষ্টে চেয়ে থাকে আব্দুল আহাদের জীর্ণ মুখটার দিকে। অন্তু যতবার বড় ঘরে এসেছে বাচ্চারা স্বস্তি পায়। সবাই অন্তুর দিকে চাতকের মতো চেয়ে থাকে, কিছু আশা করে। তারা জানে না অন্তুর হাত বাঁধা, এটাও জানে না অন্তু আজ ভীষণ নিষ্ঠুর, উদ্দেশ্যপ্রবণ ও স্বার্থপর। অন্তু কিছুই করল না। সে আজ একটুও তামাশা করতে চায় না। জয়ামিরের সঙ্গে আপাতত সে একটুও রেশারেশি চায় না। সে এখানে আজ ইনিয়ে বিনিয়ে থাকতে চায়। জয়ের সঙ্গ চায় তার, ততটা গভীর সঙ্গ যাতে সে জয়ামির নামক অতল গহ্বরের অন্তত মুখটার আপাতত হদিস পায়। বাকিটা সে বোঝে। সে জয়ামিরকে আত্মস্থ করেছে। সে জয়ামিরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করেছে, কখনো খেপিয়ে তুলেছে, কখনো অতিরিক্ত বাড়াবাড়ি করার নামে খুলে পড়ে দেখে নিয়েছে। শুধু জানা বাকি কিছুটা, তা জানলেই যে কোনো একটা গুঁড়ো সিদ্ধান্ত। ওরা অনেকদিন পর পেট ভরে খাবার পেয়ে কেউ সহ্য করতে পারছিল না। চোখ মুখ উল্টে আসছিল, অসুস্থতা বাড়ল সবার। অন্তু জয়ের খুব পাশে গিয়ে বসে। জয়ের এটো হাতে খুব ধীরে পানি ঢালতে ঢালতে বলে, দেখতে ভালো লাগছে না ওদের দুর্ভোগ? হোক যে কারণেই, সেসব বিতর্কিত, আপাতত তা বুঝতে না যাই। শুধু জানা ভালো ওরা নিষ্পাপ নাবালক। ওদের মেরে ফেলুন, অথবা বেঁচে থাকতে দিন। জয় হাত দুটো আরাম করে ধুয়ে চোখ তুলে তাকালো, এরপরে বলল, ওরা মরে গেছে না বেঁচে আছে সেটাকে ক্লিয়ার করো। ওরা বেঁচে থেকে রোজ মরছে, আপনি বোধহয় বোঝেন এই বেঁচে থাকাটা। জয় ভ্রু উঁচায়, আমি বুঝি নাকি? বোঝেন, আপনি এভাবেই বেঁচে বেঁচে মরেছেন বহুকাল। তাই নাকি? জয় তাকালো। আন্দাজে ঢিল ছুড়লে আম পড়বে? দেখা গেল ঢিল আমের গায়ে না লেগে গাছের ডালের মোটা মোচাকে লাগলো। এরপর মৌমাছির কামড়ের ভয় পেতেন বলছেন? জয় হেলে দুলে হাসল। ক্ষেত্রবিশেষ চরম স্বল্পভাষী হিসেবে ধরা পড়েছে জয়। তার যত বাজে কথা, আবল তাবল রসিকতার বাহার, কাজ অথবা নিজের কথা ভুলেও বেরোয় না জবান দিয়ে। আর রসিকতার জোরে মানুষ সুযোগ পায় না ওর সঙ্গে আন্তরিক আলাপ পাড়ার। এই সুযোগ কাটতেই জয়ের রসিকতার আয়োজন, এত আন্তরিকতাহীন চলন। অন্তুর আবিষ্কার এসব। আমি তো চরম মাপের খিলাড়ি তাইলে, তবুও তুমি কদর করলা না। জয়ের চোখের মেটে রঙামণিতে চোখের নজর ফেলে অন্তু। আফসোস, আপনার বাঁচার লোভ নেই। মরার শখ নেই, চাইলে মেরে দিতে পারো, কত রাত সুযোগ গেল। ভয় অথবা অনীহা নেই যে? না, তুমি আসলে আমার প্রেমে পড়েছ, খালি স্বীকার করো না। এই যা, তো একটা চ্যালেঞ্জ জিতলাম, কি কও? চোখ মারল যায়। অন্তু বলে, মৃত্যু কি আপনার শাস্তি হতে পারে? সত্যি বলুন, ভয় পান না আপনি মরণে? ব্যাপারটা জটিল হয়েছে এইখানটাতেই। অপবাদ দিচ্ছ ডিয়ার, ছেড়ে দাও। আমি খুব ভীতু, তুমি জানো না তাই বলছ। অন্তুর ওড়না টেনে নিয়ে ভেজা হাত মুছল জয়। অন্তু তির্যক হাসল। দুনিয়ার প্রতি দায়বদ্ধতা না জন্মে যায়, পাপকে পাপ মনে হতে যেন শুরু না করে। লোকে আপনার কুৎসিত ব্যক্তিত্ব ছাড়াও এক সর্বহারা দুর্বল কাঙালকে দেখে না ফেলে। সেসব ব্যাপারে ভীষণ ভীতু আপনি, জানি তো, অস্বীকার করছি বুঝি। অন্তুর বাক্যবিন্যাসে এক প্রকার অভিজাত নাটকীয়তা ছিল, যা শুনতে শ্রুতিমধুর এবং অদ্ভুত শোনালো। জয় শব্দ করে হাসল। সর্বহারা আমি? আমার ব্যাপারে এইসব ভুলভাল কথা কোন শালা শেখালো তোমাকে? অন্তু নিঃশব্দে ঠোঁট বাঁকিয়ে স্বল্প হাসল। আপনার সেই শালার নাম মোস্ট প্রবাবলি জয় আমির। চকিতে তাকায় জয়, ভ্রু কুচকে চেয়ে দেখে অন্তুকে কিছুক্ষণ। অন্তুর স্থির চোখের ঘন পাপড়িতে যে বিরোধের আগুন, মসৃণ ঠোঁটে কত আওয়াজহীন প্রতিবাদ, কঠিন ঢুক গেলার মাঝে অসহ্যকে সহ্য করার অব্যর্থ চেষ্টারা। তার মাথায় টানা লম্বা ঘুমটাই জড়িয়ে থাকা জয়ামিরের নাম। জয় দেখে সেই সব, অল্পক্ষণ দেখে, এরপর চট করে অন্তুর কাছে পানির পুরনো গভীর কূপের মতো চোখের মনি থেকে চোখ সরায়। এক হাঁটু খাড়া করে বসে একটা সিগারেট ধরিয়ে দীর্ঘ এক টান দেয়। অন্তু মেঝেতে ঠেসে বসে জয়ের পাশে, মাথার ওড়নাটা কপাল অব্দি টানে। জয়কে দেখতে তখন পুরনো আমলের অহংকারী অর্থনৈতিক জমিদারের মতো দেখায়, আর অন্তু তার বিরোধী পুণ্যবতী গিন্নি। আজ কয়দিন যেন আচরণ বদলেছে অন্তুর। জয়ের ব্যাপারে জানতে আগ্রহী সেই শুরু থেকেই, কিন্তু আজকাল তা অন্যরকম রূপ নিয়েছে। বসে থাকে দুজন অনেকক্ষণ, কেমন যেন পারিপার্শ্বিক হালটা।
27টা ক্ষতবিক্ষত বন্দি দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে এক বিশাল আলোহীন বাতাসহীন ইস্পাতের গুদামে। তার একপাশে দুটো নরনারী পাশাপাশি বসে আছে চুপচাপ। কেউ কারো দিকে একবারও তাকায় না। প্রগাঢ় শ্বাসের ওঠানামা চলে কতক্ষণ। নিগুড় রহস্যের পাক ঘোরে সেই শ্বাসের অদৃশ্য কুণ্ডলীর হাওয়ার মিলনে। জয় নিজের বাঁ হাতের তালু মেলে ধরে অপলক চেয়ে থাকে সেই দিকে। ভাগ্য নাকি ভবিষ্যৎ দেখার প্রয়াস। জয়ের যে কত সব উদ্ভট খেয়াল জাগে। পাশে বসে অন্তু দেখে পরিশ্রান্ত দেহগুলো। আশপাশটা ভয়ানক, কিন্তু অন্তুর ভয় লাগে না। বিশাল বিশাল লোহার চুল্লি, ছাই, কয়লা, রাসায়নিক পদার্থ, ছাঁচ, হাতল, নোংরা চটের বস্তা, মানুষের হাড়, লোহার খণ্ড, কার্বন কোক সংরক্ষণের পাত্র, লোহার তৈরি খাম্বার আকৃতির বিশাল বিশাল গোলক, কত কি ছড়িয়ে আছে। টিমটিমে বাতি জ্বলছে। আধো অন্ধকারে ভ্যাবসা দুর্গন্ধ সব মিলিয়ে অন্তু সেই সবে চোখ নিবদ্ধ রেখেই আস্তে করে ঠোঁট নাড়ায়। আপনাকে আমি এর চেয়ে বেশি অসহায় হিসেবে দেখব জয়মীর। আমি জানি দেখব। আপনার অসহায়ত্ব আর সবার মতো কাতর আর দৃশ্যমান হবে না। আপনি হাসবেন, খুব হাসবেন সেদিন একবার। আমি আপনার সেই অসহায়ত্ব দেখব। সেদিন কেউ আপনাকে দেখলে আপনার পাপ ভুলে বরং আপনার জন্য মায়ায় কেঁদে উঠবে, আর আপনি ঠিক ততটাই হাসবেন। আমি আপনার সেই অসহায়ত্ব দেখব। জয় হাতের তালুতে আস্তে আস্তে 5টা আঙুল গুটিয়ে মুঠ করে পাকিয়ে গা দুলিয়ে হাসে। আল্লাহ তোমার ফরিয়াদ মিছিমিছি হলেও কবুল করুক। জয় আমিরকে তিনি অসহায় করুন, আমিন। অর্থাৎ আপনাকে অসহায় করা অসম্ভব? আপনাকে অসহায় করতে পারবেন না তিনি বলছেন? সহায় করতে পারেননি, অসহায় করতে পারবে ভাবছ কেন ঘরওয়ালি? শুড নট বি ফরগেটেন। ঘর ভাঙতে সেই ঘরামির দরকার পড়ে, যেই ঘরামি ঘর বানিয়েছিল। অর্থাৎ ভাঙতে পারেন কেবল তিনি, গড়েছেন যে। আর আপনার ধারণা আপনাকে আপনিই গড়েছেন। ভাঙলে কেবল আপনিই ভাঙতে পারবেন, আর কিছুই না, তাই তো? অন্তু না তাকিয়ে টের পায় জয় এতক্ষণে তাকিয়েছে তার দিকে। সে তাকায় জয়ের চোখে। দুজনের চোখ জল জল করে জ্বলে ক্ষণকাল। কোনো এক মুহূর্তে দুজন একসাথে চোখ ফেরায় দুই দিকে। চোখের দিকে তাকিয়ে থাকার মতো ভয়াবহ সম্পর্ক নয় তাদের। চোখের ভাষায় কথা বলার সম্পর্ক হয় ভীষণ ভয়ানক। ওইসব সম্পর্ক তাদের নয়। তাদের সম্পর্ক আলাপ আলোচনা সেরে একত্রে বসে ছক পরিকল্পনা এঁকে পরস্পরের বুকে ছুরি গাঁথার। ডিমি সবকিছু গোছগাছ করে আবার এলো। তার মুখ ম্লান, চোখ দুটো স্থির কিন্তু বিষণ্ণ। সেদিন জয় ওদের সরালো না। বেখেয়ালি লাগছিল তাকে ভীষণ। হাঁটু খাড়া করে মেঝেতে বসল। মুরসালিন ঢালাই দেয়ালে পিঠ ঠেকায়। গোটা শরীরে ক্ষত। চিকিৎসা অথবা ওষুধ পড়েনি সেই সব ক্ষততে। ওরা মোট 27 জন, তার মধ্যে বড় 6 জন। মুরসালিন বাদে আরো তারিক, আশরাফ, নাইম, তৌফিক, ইমদাদ রয়েছে। এরা সব 2014-15 শুরুর জ্বালাও পোড়াও আন্দোলনের সহিংসতায় জড়িয়েছিল। রাজধানীর বিরোধী দলীয় ছাত্র আন্দোলনের সরব সবগুলো। গাড়ি জ্বালিয়েছে, মানুষ পুড়িয়েছে, ইট পাটকেল ককটেল ছুড়েছে, রাস্তায় অবরোধ করেছে। কঠিন অপরাধ, পুলিশ পেলে ছাড়বে না। হামজা এলো অন্ধ কুঠুরিতে, সাথে বাপ্পি মণ্ডল, কামরুল, চয়ন, দোলন। এই 27 জনকে পিটিয়ে মেরে ফেললেও তাদের শান্তি। এখন আর স্টেটমেন্ট বা হদিস দরকার নেই। তবে একদম আলোচনাহীনভাবে কারো গায়ে হাত লাগানো যায় না। জয় ও হামজা বসে রইল চুপচাপ। তাদের কোনো কাজ নেই। অন্তুর ওড়নার এক প্রান্ত ধরে দাঁড়িয়ে রইল রিমি। মুরসালিন নিজেদের সপক্ষে কথা বললে কথাও বলা যায় না। কথা ও যুক্তিতে পটু হওয়া উচিত। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সরকার ও রাজনীতি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিভাগের ছাত্র। রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান ও অভিজ্ঞতায় ভরা। মুরসালিনের চেহারার কাঠামো নিরেট। অযত্নে দাড়ি বেড়ে গেছে। দেখতে আরো কেমন যেন লাগছিল। বদিউজ্জামান দোলন আপিল বিভাগের আইনজীবী হলেও তিনি রাজনীতিবিদদের ব্যক্তিগত আইনজীবী হিসেবেই খ্যাতকর্মী। শিক্ষিত মানুষ, রাজনীতির ভালো জ্ঞান ধারণা রাখেন। তিনি মুরসালিনকে জিজ্ঞেস করলেন, এই যে সব রক্তারক্তি কর্মকাণ্ড করে বেড়াও, কি লাভ হচ্ছে? মুরসালিন স্বভাব সুলভ হাসল। একটা গল্প শুনবেন স্যার? গল্প? জি স্যার, গল্প। দোলন সাহেব তাকিয়ে রইলেন। মুস্তাকিন মহানের মতোই দেখতে অনেকটা, তবে মুরসালিনের চেহারাটা কিছু ধারালো। মুস্তাকিন খুব গম্ভীর ছিল এবং স্বল্পভাষী, চুপচাপ, নিঃশব্দ চলন। ছোটটা হয়েছে চতুর, চঞ্চল। মুরসালিন বলল, পাশাপাশি 2 মহিলার বাড়ি ছিল। তাদের মধ্যে একটুও বনিবনা ছিল না, কিন্তু সারাদিন চেঁচাতে দেখা যেত একটা মহিলাকে। সে সারাটা দিন অপর মহিলাকে খিস্তি করত। লোকে বিরক্ত ছিল ওই মহিলার ওপর। একদিন তার এক শুভাকাঙ্ক্ষী গিয়ে তাকে আস্তে করে জিজ্ঞেস করল, আচ্ছা, ও তো একদম চুপচাপ, অথচ তুমি খালি এমন চেঁচাও, পাড়ায় নাম খারাপ হয় তোমার। মহিলা দুঃখের সাথে বলল, আপনারা খালি আমার চেঁচানোটাই দেখেন, শোনেন, অথচ ওর রোজ সকালে ঘুম থেকে উঠেই দরজায় দাঁড়িয়ে বেড়ার উপর দিয়ে আমাকে ঝাঁটা উঁচিয়ে পেটানোর ইশারা করে চুপ করে থাকে। আর আমি সেই দুঃখেই সারাদিন চেঁচাই।
দোলন সাহেব কপাল জড়ালেন। মুরসালিন হাসল। আপনি কি বুঝতে পারছেন আমার কথাগুলো স্যার? দোলন সাহেবকে পেরিয়ে চয়ন এগিয়ে এলো। তোর ফেদা প্যাচাল শুনতে আসি নাই আমরা এখানে। দোলন সাহেব চয়নকে সরিয়ে দিলেন। বললেন, তোমার অপরাধ কি জানো তুমি? বর্তমান সরকার ও সরকার বিরোধী আমি। এটাই আপনাদের ধারণা। আমাদের ধারণা সত্যি নয়, আংশিক সত্য। বাকিটা মিথ্যে কিভাবে? সেটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, পরে শুনছি। কিছুক্ষণ চুপ থেকে দোলন সাহেব বললেন, শিক্ষিত ছেলে তুমি, জানাশোনা নেহাত কম নয়। পথটা কি ঠিক তোমাদের? মুরসালিন জবাব দিল না সাথে সাথেই। চতুর লোকটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। প্রশ্নের ধরন ও গলার স্বরে মানুষকে নিজের কাছে নিজেকে অপরাধী বানিয়ে ফেলার মতো ক্ষমতা রাখে দোলন সাহেব। মুরসালিন বলল, স্যার, আমি নিরপেক্ষ কেউ একজন। নিরপেক্ষ? হাসলেন দোলন সাহেব। জি স্যার, আপনি বিশ্বাস করতে পারছেন না বোধহয়। না পারারই তো কথা, তাই না? আমি কোনো দলের সমর্থক নই। আমি শুধু কার্যক্রমগুলোকে সহ্য করতে পারায় ব্যর্থ। আবার আপনাদের সমর্থন করা যায় না বলে যে বাকিদের করতে পারি, এটা আরো কঠিন ভুল। তাই নাকি? অথচ তুমি কোনো এক দলের প্রতি অনুরাগী। তুমি যে দলের দিকে বেশি গড়িয়েছ তারা কি খুব মানবিক? অন্তত আপনাদের চেয়ে। কামরুল দোলন সাহেবকে পার করে চপাত করে এক ঘুষি মারল মুরসালিনের মুখে। দাঁতের কোনা বেয়ে রক্ত বেরিয়ে মুখটা ভরে গেল। মুরসালিনের হাত খোলা ছিল, তবুও প্রতিক্রিয়া দেখালো না কোনো। আমাদের চাইতে ওরা মানবিক? যারা যুদ্ধ অপরাধীদের সমর্থন নিয়ে জোট আদায় করে দেদারসে মানুষ মারছে, ওরা মানবিক? বাপ্পি মণ্ডল খেকিয়ে উঠল। মানুষ মারার কথা বলছেন? কি আশ্চর্য! সাগর কেন নদীকে দোষারোপ করবে বুকে পানি ধারণ করায়? কি বলতে চাও তুমি? বললেন দোলন সাহেব। স্যার, কথা বললে তো অনেক হয়ে যাবে। বলবো কি? আর শর্ত হলো, আমি যতক্ষণ কথা বলবো আপনারা শুধুই শুনবেন, না কোনো জবাব, না কোনো প্রতিক্রিয়া। পরে দেখাবেন যা জমে ততক্ষণে। আমি তো পালাচ্ছি না। অন্তু দীর্ঘ করে শ্বাস টানল। তার নিজের উপর থেকে আত্মগ্লানির বোঝা নামছে। তার প্রতিবাদ তাকে তিলে তিলে ক্ষয় করেছে, সাথে সব কেড়েছে। এই গ্লানিটা বড় কষ্টের। অথচ আজ সৈয়দ মুরসালিন মহানের মুখে আত্মগরিমা এক একটা সূচের বানের মতো কথার তীর আর যুক্তি। তার ভয় কাটছিল। মুরসালিনের শরীরে ব্যথা নেই, চোখে মৃত্যুর ভয় নেই, কথায় জড়তা নেই, তবে সেখানেও তো জমে গেছে। দোলন সাহেব বললেন, বলো। বলাটা ব্যাপার না, সমস্যা হলো আপনারা নিতে পারবেন তো? না, আসলে স্বাধীন বাংলাদেশে আবার কথা বলা পাখিদের লোকে খাঁচায় পোষে তো। কটমট করছিল সবগুলো। মুরসালিনের কথাবার্তার সুর ভীষণ তীক্ষ্ণ, সরল উপহাস। কিন্তু দোলন সাহেব বিষ গিলে হাসলেন। বলো তুমি। মুরসালিন বলল, আমার আব্বু খুন হয়েছে 2002-এ। কে মেরেছে জানেন? আন্দাজ করতে পারি। মুরসালিন মৃদু হাসল। এরপর বলল, আপনি জেনে থাকবেন হয়তো। সেই বছর বিরোধী দলীয় প্রধানের নির্দেশে 85 দিন একটি অপারেশন চলেছিল, সন্ত্রাস নিপাতমূলক ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্ট। যদি বলেন ওই দলকে সাপোর্ট করার একটা মাত্র কারণ বলো, তাহলে এটাই একটা কারণ হতে পারে। দোলন সাহেব হেসে উঠলেন। এই একটা কারণে ডুম হয়ে গেলে? কাঁচা বুদ্ধি না তো তোমার, বিবেচক তুমি। মুরসালিন হাসল। মিছিমিছি সুনাম করবেন না। আর আমি ডুম হইনি স্যার, একটা মাপকাঠি পেয়েছি মাত্র। আপনাদের পক্ষ থেকে বাংলাদেশ আজ অব্দি কি পেয়েছে? না, বহুত কিছুই পেয়েছে অবশ্য, সেসব থাক। মূল তথাকথিত স্বাধীনতা যুদ্ধে জিতে যাওয়ার পর এই তথাকথিত স্বাধীন বাংলাদেশ আজ অব্দি বাংলাদেশের রাজনীতির দখলে থাকা কোনো পক্ষের কাছেই কিছু পায়নি, শুধু ক্ষয় ছাড়া। অবশ্য কি পেল সেটা বিষয় না, কিছু পেয়েছে এই অনেক। মুরসালিনের গা জ্বালানো কথাবার্তায় স্থির থাকা দায়। দোলন সাহেবের জন্য ওরা চুপ করে বসে আঙুল মেঝেতে খুঁটাতে লাগলো। দোলন সাহেব কেমন করে যেন হাসলেন। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার গন্ধ আসছে তোমার কথা থেকে। মুরসালিন হেসে ফেলল। অর্থাৎ আমি সেই সকল রাজাকার যুদ্ধ অপরাধীদের অন্তর্ভুক্ত? দিয়ে দিন স্যার ফাঁসি। দেশের শত্রু 10-এর শত্রু, নিপাত যাক, নিপাত হোক। ইমদাদ সমস্বরে বলে উঠল, নিপাত হোক। একটা ঝঙ্কার উঠে গেল এবার সবার স্বরে। নিপাত হোক, নিপাত হোক। সেসব ক্লান্ত কণ্ঠে মলিন উপহাস। মুরসালিন বলল, স্যার, বর্তমান দেশে যে কয়টা শীর্ষ দল আছে তাদের একটাও দেশ পরিচালনাকারী নয়। শোষক, চোষক, মিশ্র, ভণ্ড সব স্যার। সবাই শুধু দেশটাকে হাতে রাখতে চায়। তবে এটাও ঠিক, চাইবেই না বা কেন, তাদের সবার কারো না কারো কর্তৃত্ব আছে সেই মহান মুক্তিযুদ্ধে। তার একটা প্রতিদান তো সবার প্রাপ্য। সেই প্রতিদানটা হলো দেশের গদি, যা কেউ ছাড়তেই রাজি না। মুরসালিন হাসল। ছাড়বে এটা কেন? কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, ছাড়ার মতো ব্যাপার নাকি? উত্তরাধিকার সূত্রে আইনগতভাবে দেশ তাদের। কিন্তু সমস্যা হলো স্যার, ভাগী শরিক অনেক, কিন্তু দেশ একটাই। আমরা যতই নিজেদের দুঃখী বলি, সবচেয়ে বিপদে কিন্তু স্যার দেশটাই আছে। ভেবে দেখুন,
একা দেশ কতজনের হবে? কত লোকে মিলে তাকে পাকিস্তানের শাসন থেকে মুক্ত করেছে। ভারত থেকে ইংরেজ যাওয়ার পর সেখানেও এমন হয়েছিল, জানেন তো। যেসব বিপ্লবীরা ইংরেজ তাড়িয়ে ভারত স্বাধীন করলো, স্বাধীনতার পর দেশের গদি নিয়ে ওদের মধ্যেই কামড়াকামড়ি লেগে গেল। স্বাধীনতার পর নিজেদের এই দেশ ভাগবাটোয়ারা নিয়ে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, যা ইংরেজ সরকারের আমলের চেয়েও ভয়ানক। কারণ গৃহযুদ্ধের চেয়ে ভয়ানক কিছুই নেই। অন্তু নির্নিমেষ তাকিয়ে শুনছিল সেগুলো। তার বুকটা কাঁপলো। ইচ্ছে করলো মুরসালিনকে বাধা দিতে। মুরসালিনকে বাঁচাতে হবে। ওরা ফুরিয়ে গেলে কিয়ামত হবে দুনিয়ায়। অন্তুর মনে হলো মুরসালিনের ভাবনার মতো খাঁটি ভাবনা আর হয় না। দেশের সব দলই তো একমাত্র ক্ষমতাই চায়, তাদের নিজেদের অস্তিত্বের যোগান অর্থাৎ ক্ষমতা। কেউ ছাড়তে চায় না, কেউ ত্যাগ করতে রাজি নয়। কিন্তু মুরসালিনের কি ভয় পাওয়া উচিত নয়? ওকে মেরে ফেলবে এরা, তারপরে সব ভাববে কে? দোলন সাহেব শক্ত হয়ে বসে রইলেন। মুরসালিনের শর্ত অনুযায়ী কথা বলা যাবে না। মুরসালিন বলল, আমার আব্বা ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। ওনার প্রাক্তনেরা ছিলেন শহীদ জিয়াউর রহমানের মতো কিংবদন্তিগণ। বলাই বাহুল্য, আব্বা কোনো দলের প্রতি সামান্য হলেও অনুরাগী ছিলেন। অপারেশন ক্লিন হার্টে পলাশ আজগরের বাবাকে দেশ ছাড়া এবং ওর দাদাকে বন্দী করেছিল তার জুনিয়রেরা। পলাশ আজগরের দাদা কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করে। সেই শোধ নিতে গিয়ে পলাশ আজগর আমার খোঁজ না পেয়ে আমার বোনকে ধর্ষণ ও খুন করেছে। আমার ভাইকে জয়ামের আগেই মেরে ফেলেছে। স্যার, আমি রাজনীতিতে নয়, রাজনীতি আমাতে জড়িয়েছে। এসবের পরেও নিরপেক্ষ থাকে কি করে? ব্যক্তিজীবনকে এড়ানো দায় স্যার। তার উপর বংশ পরম্পরায় পাওয়া এই রোগ। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। জয় আগুনের ভাঁজে চাবি ঘোরাচ্ছে বসে। হামজা লৌহখণ্ডের ওপর আঁকিবুকি করছে। অন্তু খুব মনোযোগ দিয়ে শুনছিল মুরসালিনের কথা। জয়ের দিকে তাকালো। এক ফোঁটা অনুশোচনা অথবা অভিব্যক্তির পরিবর্তন নেই মুখের। বিরক্তি নেই এসব কথা শোনাতে, আগ্রহ তো নেই। দোলন সাহেব বললেন, অনেক ভুল বোঝাবুঝি আছে তোমার মধ্যে। মুরসালিন হাসল। মানুষ মাত্রই ভুল। জয়ন উঠে এসে মুরসালিনের সামনে দাঁড়ালো। হ্যাংলা পাতলা চেহারা, হাতের আঙুল 6টা, কালো কুচকুচে চেহারা, দাঁতের মাড়ি চেপে বলল, সব কথারই এক কথা, দেশের স্বাধীনতা যুদ্ধে তোমার ব্যথা আছে। অশ্রাব্য একটা গালি দিয়ে বলল, তুই রাজাকারী তো শালা। যুদ্ধে তোর আমিরদের ফাটছে এক সময়, এখন তোরও ফাটে। আর কস, তুই যুদ্ধ অপরাধীদের সমর্থক না? মুরসালিন মাথা নাড়ল। এখনো বলছি। আর কে ঠেকায়? চয়ন একাধারে কয়েকটা কঠিন আঘাত করে মুরসালিনের শরীরে। থ্যাতলানোর ওপর থেতলে গেল মুখটা। রক্তে মুখ ভরে উঠল। পুরনো চটা পড়া ক্ষত তাজা হয়ে উঠল সব। চয়ন বলল, তুই আন্দোলন করস, ওগরে সাহায্য করস, আমাদের বিরুদ্ধে কথা তুলস, পুরো অ্যাক্টিভ তুই শালা। তবুও বাটপারি, তোরে চিন্তা কব্বরে গায়না রাখবো একদম। মুরসালিন কিছুটা সময় নিল। হাত দিয়ে রক্ত মুছল। কয়েকটা শ্বাস নিল জোরে জোরে। এরপর বলল, কোনো দলের জন্য নয় সেসব। ব্যক্তিগত সমস্যা আর মানুষের দুর্ভোগ দেখে টুকটাক হাত চুলকায়। তোমার ধারণা নয় খালি, গোড়া থেকেই ভুল। ভীষণ শান্ত মানুষ হিসেবে আবিষ্কৃত হলেন দোলন সাহেব। রাখছেন না, কাউকে বাধা দিচ্ছেন না। সুন্দরভাবে মুরসালিনের মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন। মুরসালিন একটু গুছিয়ে নিয়ে বলল, তাহলে তো অনেক পেছনে যেতে হয় স্যার। কত দূর? দোলন সাহেব হাসলেন। মোঘল আমলে? না, অত দূর না। ভারত বিভাগের কাছে গেলেই আপাতত চলবে। চললেই হলো। স্যার, এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীনতা আন্দোলনে লড়েছে তারা সবাই ছিল 1 নম্বরের স্টুপিড। আপনার ওই জোয়ান শরীরের রক্ত গরম, ভীষণ অ্যাডভেঞ্চার চাই। শরীরের তেজে কোনো কিছুর বিরুদ্ধে যেতে রক্ত টকবক করে তখন। আপনি জানেন, বেশিরভাগ বিপ্লবী যুবক ছিল। কামরুল বলে উঠল, তাই নাকি? আমি তোমাকে এতটাও স্বাধীনতা বিরোধী ভেবেছিলাম না। বাপরে, ভয় লাগতেছে তোমাকে এখন। পাকিস্তানিদের গোলামি করতে এত শৌখিন তুমি, অথচ এতগুলা দিন বাইরে ঘুরছ। এখন তো দেখছি তোমাকে ফাঁসি দিয়েও শাস্তি পূরণ করা যাবে না। মুরসালিন হেসে উঠল। দাঁতের ফাঁকে জমাট রক্ত দেখা গেল। বলল, শুলের ব্যবস্থা থাকলে ভালো হতো। 5 খণ্ড করে দেশের এক একটা জাদুঘরে স্থাপন করে দিয়ে রাখলে ভালো হতো। নাম ফলকে লেখা থাকবে, সেরা দেশদ্রোহীদের মাঝে একজন সৈয়দ মুরসালিন মহানের দেহখণ্ড। কেউ হাত ছোঁয়াবেন না। দোলন সাহেব বরাবরের মতো শান্ত স্বরে বললেন, কেন এই বিরোধ? যুক্তিযুক্ত মানুষ তুমি, 2-4টে যুক্তি ব্যাখ্যা দাও শুনি। আমি যৌক্তিক মানুষ নই, পর্যবেক্ষক টুকটাক। আমার পর্যবেক্ষণ মতে যুদ্ধ করে কি পেয়েছি আমরা? একটা স্বাধীন ভূখণ্ড। আর সেক্ষেত্রে স্বাধীনতার সংজ্ঞা হয় এমন, পরের দেশের শাসক পেছন মারবে কেন? পেছন মারবে মারুক, নিজের দেশের শাসকরা মারুক। আমরা এরকম একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। স্বাধীনতা প্রবণ বাঙালি আজ অব্দি স্বাধীনতার মানে এটাই বুঝে। 16 ডিসেম্বরের বিজয় দিবস উদযাপন করে আসছে। অথচ আমি বলি, 16 ডিসেম্বরে পাক বাহিনী দেশ স্বাধীন করে দিয়ে যায়নি, নিজের হাত থেকে আরেক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়ে গেছে কেবল।
সেক্ষেত্রে পাকিস্তানিদের কাছে দেশ থাকলেই বাকি, অথবা দেশের হানাদারদের কাছে। আমরা তো জন্মেছি কেবল শোষিত হওয়ার জন্যই, যার তার হাতে হলেই হলো। মুরসালিন একটু থেমে বলল, স্বাধীনতার আগে আর পরের পার্থক্য শুধু পরের দেশের শাসক এবং নিজের দেশের শাসক। অনেকটা ওই রকম, নিজের লোক চিবিয়ে খেলে সহ্য হয়, পর টোকা দিলেও না। বুঝতে পারছেন স্যার? তুমি যা বোঝাতে চাচ্ছ তা যারা বুঝবে তারা তখন ফাঁসির অপেক্ষায়, আমরা বুঝবো না এসব। একটা গল্প শুনবেন স্যার? অনেক গল্প জানো তুমি দেখছি। তা জানি টুকটাক, তবে এখন গল্প থাক। ব্যাপারটা হলো, অবুঝকে বোঝানো গেলেও যারা বোঝে না তাদের বোঝানো অসম্ভব। ঘুমন্ত মানুষকে ঘুম পাড়ানো যায় না স্যার। মাথা দুলিয়ে হাসলেন দোলন সাহেব। তোমার নিজের স্বাধীনতা বিরোধী মানসিকতার সপক্ষে আরো অনেক ধারণা থাকবে, সেগুলোও শুনতে ইচ্ছে করছে। জি স্যার, জানা দরকার, নয়তো আমার ফাঁসিটাকে জনগণের কাছে জায়েজ করতে কষ্ট হবে। তা যেমন ধরুন, আগে বিদেশিরা আমাদের দেশে এসে আমাদের জনগণ ও সম্পদ শোষণ করে নিজেদের দেশে নিয়ে যেত। স্বাধীনতার পর বিদেশিদের এই খাটুনি কমেছে, অর্থাৎ বিপ্লবীরা রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করে এখন নিজেরাই জনগণ ও দেশের সম্পদ শুষে নিয়ে ইংরেজদের দেশে দিয়ে আসছে। এটা ভালো স্যার, ওরা এসে কেন নিয়ে যাবে, আমরাই গিয়ে দিয়ে আসবো। পরোপকারী শাসক গোষ্ঠী। মুরসালিনের মুখটা কঠিন হলো। স্যার, আমি শুধু দেখেছি ওরা নিজেদের অতীতের কর্তৃত্ব তুলে ধরেছে, নিজেদেরকে দেশের সর্বেসর্বা প্রমাণ করা ছাড়া আর বিশেষ কিছুই করেনি। আর তা নিয়ে দলীয় বিবাদেও ওরা চুল ছেঁড়াছেড়ি করেছে। আমরা আমজনতা বলি হচ্ছি। স্যার, আমি কোনো দলেরই সমর্থক নই, কেবল মাঝে মধ্যে দোলাচলে গড়িয়ে পড়ি একপাশে, এই যা। ওসব কথা রেখে দোলন সাহেব ভ্রু উঁচিয়ে সতর্ক কণ্ঠে বললেন, আর সবশেষে কথাটা কিন্তু এই আসছে, ওরাও যুদ্ধের বিরোধী ছিল, তুমিও। ওরাও কওমি জামায়াতের সমর্থক ছিল, তুমিও। খুব ভুল বললেন। সেগুলো কি ব্যাখ্যা করবো স্যার? করো করো, আমি শুনতে চাই। ছোটবেলায় যখন যুদ্ধের গল্প বা ইতিহাস পড়তাম, পাকিস্তানিদের উপর এত কঠিন ক্ষোভ জমত, ইচ্ছে করত এখন সুযোগ পেলে এখানেই ঘাড়ে রাইফেল, হাতের উপর জানটা নিয়ে যুদ্ধে চলে যাই, ওদের জাহান নামে পাঠিয়ে দেশ রক্ষা করি। মুরসালিন জোরে জোরে হাসল। বাচ্চা ছিলাম স্যার, তখন বুঝতাম না, কিন্তু একটু একটু করে বড় হলাম। তারপর দেখলাম পরের দেশের শাসকরা এতটা ভয়ানক ছিল না বাঙালি জাতির ওপর। তথাকথিত সেই স্বাধীনতার পর থেকে বাঙালিদের সাথে যা যা হয়ে আসছে তা তো সেই একই পরাধীনতা যদি এখনো বাঙালিকে গ্রাস করে রাখে। তবে আপনার মনে হয় না স্যার, যুদ্ধটা কেবল দেশপ্রেমিক বিপ্লবীদের শহীদের রক্তের অপচয় ছিল? কারণ আমরা বাঙালি তো আজও স্বাধীনতা পাইনি, শুধু নাম পেয়েছি স্বাধীন জাতির। এই ফাঁপা নাম কামানোর জন্য এত আয়োজন ছিল, এত রক্ত, এত ত্যাগ, এত সম্মানহানি, এত হাহাকার। একটু থেমে মুরসালিন বলল, স্যার, এই কারণে হলেও সে সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদেরকে আমার সচেতন মনে হয়। আর স্যার, থামল মুরসালিন। দোলন সাহেব বললেন, বলো বলো, থামলে চলবে না, আজ বলে যাও। মুরসালিন হাসল। আপনারা যাদের যুদ্ধ অপরাধী বলে শাস্তি দিচ্ছেন, তাদের বয়স হিসেব করলে আপনাদের মূর্খ বা শয়তান ছাড়া কিছুই বলা যায় না। নাবালক শিশু ছিল তারা বয়স হিসেবে, তাদের দিচ্ছেন দেশদ্রোহিতার শাস্তি একালে এসে। আবার আজও যারা শিশু তারাও আপনাদের শিকার। স্যার, আপনাদের সমস্যাটা মূলত কোথায় বলুন তো? সমস্যা মূলত ইসলামে, কারণ ইসলামের জীবন বিধান আপনাদের একরোধী কর্মকাণ্ড সমর্থন করে না। সমস্যা আপনাদের মূলত কথা বলা মুখে, ওই যে মুখগুলো মূর্খ বোকা বাঙালদের সম্মুখে তাদের স্বরূপ তুলে ধরে নিজেদের বয়ানের মাধ্যমে। সমস্যা মূলত আপনাদের অনীতিতে, যে নীতি শিবিরের ছেলেরা গড়িয়ে দিতে চায়। তাই যেন দেশে আর কোনো বিবেচক মুক্তিপ্রেমী গরম রক্তের যুবক তৈরি না হয়, সেই ব্যবস্থা করছেন আপনারা। যারা তৈরি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে তাদের মিটিয়ে দিচ্ছেন। আপনাদের সমস্যা নেই জয়দের থেকে, কারণ ওরা আপনাদের কাছে অর্থনৈতিক সুবিধা আর সব রকম প্রশ্রয় পেয়ে অন্ধ। ওরা অবিবেচক, ওরা আপনাদের কাছে ঋণী, তাই বিরুদ্ধে বলার মতো মানসিকতা ওদের হবে না। অথচ আপনারা কোথাকার কোন মিছিমিছি যুদ্ধ অপরাধ, কোথাকার কি টেনে এনে পথ সাফ করছেন। কৌশল ভালো, তবে সস্তা। কবিরকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দেহভাজন হিসেবে। গোটা জিজ্ঞাসাবাদের সবটাই ছিল জয় ও হামজার গতিবিধির ব্যাপারে। অফিসার বললেন, যেদিন পলাশকে ধরতে যাওয়া হয়েছিল সেদিন জয় ও হামজা কোথায় ছিল? কবির জানে না। এখন কেমনি মিথ্যা বলা উচিত? কোথায় ছিল বললে জয়ের ক্ষতি হবে না। সে বলল, স্যার, আমি ওই কয়টা দিন খুব অসুস্থ ছিলাম, জ্বর, সর্দি, কাশি, ক্লাবেই যাইনি, যোগাযোগ ছিল না ভাইদের সাথে। অফিসার মাথা নাড়লেন। খুব অবিশ্বাস্য গল্প। আচ্ছা, জয় ও হামজার সাথে পলাশ আসগরের সম্পর্ক কেমন ছিল? খুব ভালো স্যার, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এজন্যই পলাশের কুকর্মের হদিস জয়ের গোপন মারফতে এসবি ডিপার্টমেন্ট পেয়েছে। তোরা কি ভাবিস আমরা কিছুই জানি না? পলাশের মতো অপরাধীদের ছেদ ওদের আপন কেউ করতে পারে কেবল।
পানি ভর্তি গামলায় কবিরের মুখ চুবিয়ে রাখা হলো। নাকে মুখে পানি উঠে চোখ মুখ উল্টে এলো কবিরের। টর্চারের এক পর্যায়ে কান দিয়ে রক্ত উঠে এলো। জ্ঞান হারাবার আগ দিয়ে পানি থেকে টেনে তুলে ফের সেই প্রশ্ন, কি জানিস বল? সব জানিস তুই, তুই খুব ক্লোজ লোক ওদের। কবির কথা বলে না, সে অত চতুর নয়, তার ভয় হয় মুখ খুললে ভুলভাল বেরিয়ে যেতে পারে। চুপচাপ থাকতে হবে, কিচ্ছু বলা যাবে না। হামজা ও জয়ের সাথে গাদ্দারি সে করতেই পারবে না। কবিরের বাবা হামজা ট্রাক ড্রাইভার ছিল, দুর্ঘটনায় চিরতরে পঙ্গু। তবুও হামজা এখনো মাসে মাসে বেতন পাঠায়। 4 বোন কবিরের, 3টার বিয়ে পরপর হামজা নিজ দায়িত্বে দিয়ে দিয়েছে। জয়কে কবির ভাই মানে, সে ঠিক করে নিয়েছে মরে গেলেও বলবে না ব্যাপারটা। কবিরকে চামড়ার বেল্ট দিয়ে পেটানো হলো। পিঠের চামড়াগুলো বেল্টের সাথে ছিঁড়ে উঠে পড়ছিল। কবির বলল না কিছুই, তার মুখে কথা আসে না। সে বলতে পারছে না জয় পলাশকে কিভাবে মেরেছে। তার চোখের সামনে তরুর লাশ ভেসে উঠছে। জয়ের রসিক মুখখানা হাসছে। সাদা লুঙ্গি উঁচিয়ে হেঁটে এসে জয় কবিরের সামনে দাঁড়িয়ে বলছে, তুমি কি শালা হাফ লেডিস? হ্যাঁ, এতটুকু আঘাতে কেউ এরকম কাত হয়ে পড়ে? এনার্জি ড্রিঙ্ক এনে দেব, 2 চুমুক দিবি? রূপকথার ওপর নরক নামল কারাগারে। জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন মানসিক ও যৌন হয়রানির শিকার হচ্ছিল। তাকে যে সকল নারী কয়েদির মাঝে রাখা হয়েছিল তারা আবার জঙ্গলি পুরুষদের চেয়েও বেশি ভয়ানক। রূপকথা দেয়ালে হেলান দিয়ে চুপচাপ বসে থাকে। এই দুনিয়ায় তার নিজস্ব কেউ নেই। পরাগ আছে, কিন্তু পরাগের সাথে এক প্রকার সৎভাইগত বিরোধ ছিল। সেটা খুনসুটির মতোই লাগে এখন। রূপকথা জানে পরাগ রূপকথাকে বোনের চেয়ে কম ভালোবাসেনি, তবে সেই ব্যাপারটা জটিল। রূপকথার আজ কয়দিন পরাগকে দেখতে ইচ্ছে করছে। ইচ্ছে করে ওর ক্ষতগুলো দেখতে। নিশ্চয়ই ওকে খুব মেরেছে। ওর অপরাধ অনেক আর ভয়ানক। পলাশের জোরে বেঁচেছিল এতদিন, এবার কি পরাগের ফাঁসি না হয়ে যায়? আর পলাশের কথা মনে পড়ে রূপকথার। কখনো কখনো রূপকথার ওই লোককে ভালোবাসতে ইচ্ছে করত। স্বামী তো। পলাশ স্যাডিস্ট ছিল, পাগলামের সময় বাদে বাকিটা সময় খুব ভালো থাকতো। ঠিক চাচাতো ভাই পলাশের মতো। বাপের ওপর রূপকথার একসময় খুব ভালোবাসা ছিল, সেটা বিয়ের পর লজ্জা ও আতঙ্কে পরিণত হয়েছিল। রাজু নাজগরকে সে প্রচন্ড ভয় পেত, পলাশের চেয়েও বেশি। যতদিন না সে পলাশের নিখোঁজ হবার ব্যাখ্যা দেবে তাকে ছাড়া হবে না, এমনকি তারপরেও না বোধ হয়। এই কাহিনী তো বহুদূর বিস্তৃত। তা গোটাটা আইন জানলে এই গল্পের প্রতিটা চরিত্রের জন্য শাস্তি বরাদ্দ। রূপকথার মৃত্যুতে আগ্রহ বাড়ছে দিন দিন। শরীরের ব্যথাকে সে বহু আগে জয় করেছে, আর বর্তমান মানসিক যন্ত্রণা তাকে শুধু মরতে পরামর্শ দেয়। 2 দিন রূপকথা কিছুই খায়নি। শেষবার 7-8 ঘন্টা আগে 1 গ্লাস পানি খেয়েছিল। পিপাসা পাচ্ছে, কিন্তু রূপকথার বুকে ও গলায় প্রচন্ড ব্যথা। পানি গিলতে আজাব হয়। হাতের ক্ষততে পচনের মতো ধরেছে, শুকাচ্ছে না স্থানটা, গলছে। তার উপর আবার মারা হয়। সেসব শরীরের যন্ত্রণা বিশেষ কিছু মনে হয়নি রূপকথার। পলাশ তাকে এসব জয় করতে শিখিয়ে গেছে সেই কবেই। পলাশের মাথা দাফন করার পর জয় আর অন্তু প্রায় শেষ রাত অব্দি গোরস্থানের প্রাচীরের পাড়ে বড় পুকুরের ধারে বসেছিল। কবির কিছু পয়সা দিয়ে খাদেমকে খুশি করে একটা ইটের কাদার উপর বসল। অন্তু বসে রইল চুপচাপ। তার ভেতরের প্রশ্নরা বড্ড উতলা। জয়ের শরীরে ও লুঙ্গিতে তখনও মাটি ভরা। কবিরের কাছ থেকে একটা সিগারেট চেয়ে নিল। তাতে আগুন ধরিয়ে পাঁজা পাঁজা ধোঁয়া গিলতে লাগলো। আপনি খুব অস্থির, সিগারেট ঠুটে গুজে অস্পষ্টভাবে বলল। তাই নাকি? অস্থির না হলে সচরাচর আপনাকে সিগারেট টানতে দেখা যায় না। বাপরে, আপনি খুব জানেন আমায়। আপনি নিজেও জানেন না নিজেকে, আমিও না। জেনে কি হবে? পুরস্কার পাবো? দায়সারা জবাব দেবেন না, বিরক্ত লাগে। জয় হো হো করে হেসে উঠল। দায়সারা লাগছে? অন্তু আচমকা সিগারেটটা জয়ের ঠোঁট থেকে কেড়ে নিয়ে ফেলে দিল পুকুরের ঢালে। বাতাসের ঝাপটায় নাকে মুখে ধোঁয়া ঢুকছিল। জয় কেমন করে যেন হাসল। ভয় লাগে না আমারে? এত বিরোধিতা কেন তোমার আমার সাথে? আপনি শুরুটা করেছেন, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েনি তো আবার? নাটকীয় স্বরে বলল। হ্যাঁ, আমি? অপবাদ দিচ্ছ ঘরওয়ালি। প্রথম দিন আমার সঙ্গে কে বিরোধিতা শুরু করেছিল? কে করেছে? আমি, জয় আমির। অ্যান্ড আই ক্যান ডু এনিথিং হোয়াট আই ওয়ান্ট। এইটুকু এখতিয়ার অর্জন করেছি, তাই বলে তুমি ওইরকম ভাব দেখাবে? ছি, কি যে মারাত্মক পাপ ছিল ওটা, ভাবলেই লজ্জা লাগে এখন। আপনি কোথায় জয় আমির, আর আমি হলাম এক জলে ভাসা পানা। মাফ করেছেন তো আমাকে সেই অপরাধের জন্য, নাকি এখনো বাঁধিয়ে রেখেছেন? এখন ক্ষমা চাইব? পা দুটো দেখি আপনার, এগিয়ে দিন তো। উফ, আবার শুরু করলে সেই বাদ প্রতিবাদ। খারাপ লাগছে? না, ভালোই লাগছে। অন্তু করলো কি? আস্তে করে জয়ের কাঁধে মাথা ঠেকালো। জয়ের মেরুদণ্ড শক্ত হয়ে আসে। বুকের ভেতর কেমন ছ্যাদ করে ওঠে। দাঁতে দাঁত আটকায়। খানিকটা ধাতস্থ হয়ে বলে, দুশ্মনের কাঁধে মাথা রাখছ?
ঘৃণা লাগছে না? এতগুলো দিন ঘর করার পরেও সেই সেন্সিটিভিটি থাকতে আছে? জয় একটু মুখ নামিয়ে ফিসফিস করে অদ্ভুত গলায় বলে, যার জন্য সীমাহীন ঘৃণা পুষে রেখেছ ভেতরে, তার কাঁধে মাথা রেখে তাকে ধ্বংসের পরিকল্পনার ছক কষছ। তোমরা এই ছলনায় খুব দক্ষ না? হলে কি, তা তো আর আপনার গায়ে লাগবে না। ছলনা মৃত্যুর চেয়েও খারাপ, খুব ভয়াবহ ব্যাপার স্যাপার এটা। আপনার সঙ্গে ছলনা করার কিছুই নেই, আপনি সব জানা বোঝা অবুঝ। ছলনা বুঝি না, সব বোঝেন আপনি। অন্তু গাঢ় শ্বাসের সাথে কথাটা বলল। আলতো করে মাথাটা ঠেকালো জয়ের কাঁধে। বুকের ভেতর পুড়ছে। ঘাড় ফিরালেই আব্বুর কবরটা চোখে পড়বে। আব্বু তাকে সেদিন বলেছিল, আমি তোকে মৃত্যুর চেয়েও নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি অন্তু। লোকেরা বলেছে ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না। অন্তু বিয়ে করে নিয়েছে, জয় আমিরকে বিয়ে করে নিয়েছে। চোখ বুজে জয়ের কাঁধের উপর মাথাটা আরো শক্ত করে চেপে রাখে। চোখের সামনে ভেসে ওঠে লোকেরা অন্তুর ওড়নাটা খুলে ফেললো বুকের ওপর থেকে। সেই দিন কেউ ছিল না অন্তুর সম্ভ্রম রক্ষা করার, তবে নষ্ট করার মূলে ছিল সেই পুরুষটি যার নামের পরিচয়ে অন্তুকে বাঁচতে হচ্ছে। একদলা থুতু এসে জড়ো হয়েছিল অন্তুর মুখের ওপর। সেই দিন সেই লোকসমাগম, সেই সকল ধিক্কার বাণী, অন্তুকে নিয়ে আজ ভার্সিটিতে কত রটনা। মাথায় জড়ানো গামছাটাও সেদিন ছিল না মাথায়। জয় তখন কি করছিল? চুপচাপ দাঁড়িয়ে দেখছিল, চোখে তৃপ্তি, মুখে বিরক্তি। অন্তুর শ্বাস উঠল। এইসব ভাবলে কঠোর অন্তুটা কেমন এলোমেলো হয়ে যায়। জয়ের কাঁধে গরম নিঃশ্বাস পড়ছিল। বাহুর স্নায়ুতে অন্তুর বুকের তোলপাড় অনুভূত হচ্ছিল। জয় হাসল। ঘরোয়ালি, এবার মনে হচ্ছে আপনি খুব অস্থির। একটা সিগারেট দেব? ওয়ান ট্রাই লিটল? অন্তু অনেকক্ষণ চুপ থেকে বলল, পলাশকে মারলেন কেন? তোর কাছে ওয়াদা করেছিলাম। আপনি তো দায়বদ্ধ না কারো কাছে। তার উপর আপনি যখন ওয়াদা করেছেন তোর তখন জীবিত ছিল না। এক মৃতদেহের কানে কানে করা ওয়াদার খাতিরে জয়ামির এতটা ঝুঁকি উঠাতে পারে? সেক্ষেত্রে তুমি কি ভাবতেছ? অন্তু মাথা তুলে সোজা হয়। কাঙাল আপনি, স্নেহের কাঙাল, মায়ার কাঙাল। কারো মায়ার দায়বদ্ধতা আপনাকেও কয়েদ করে ফেলতে পারে। জয় হাসে। এত ভুল ধারণা পোষো না আমার ব্যাপারে। আমার জীবনের সমস্যা, ব্যথা, কষ্ট, আবেগ, অনুভূতি এইসব ছাড়া সবকিছুই আছে। তুমি জানো না আমায়। জানতে চাই, কি দরকার? জানি না। আর এমনও না যে আপনাকে আমি একটুও জানি না। তাহলে তো হলোই, জানোই তো। আপনি আপনার অতীতকে ভয় পান? আমার কোনো অতীত বা ভবিষ্যৎ নেই, আছে একটা বর্তমান। যতক্ষণ শ্বাস চলবে প্রতিটি চলমান মুহূর্তের বর্তমানকে মানি আমি শুধু। আমি তোমাকে আগেও বলেছি, আমি খারাপ তাই আমি খারাপ, কারণ আমি খারাপ। এর আর বিকল্প আর যুক্তি বা ব্যাখ্যা নেই। আপনি মুস্তাকিন মহানকে মেরেছেন কেন? ইচ্ছে। আপনার সম্পর্কে কোনো কথা বলতে আগ্রহী নন আপনি, তো এটাই তো আসে হিসেবে। আপনি নিজেকে লুকাতে চান। জয় অন্তুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ফিল্মি ডায়লগ মারছো ঘরওয়ালি? কি লুকাতে চাই? মানে আমাকে আবার সেই হিরোর মতো ভাবতেছো নাকি, যারা নিজেদের ভালোটাকে লুকিয়ে রেখে খারাপটা দেখায় কিন্তু আসলে তারা ভালো? এমনটা ভাবছো? প্রশ্নই ওঠে না। উঠিও না কখনো। জয়ামির আগাগোড়া নষ্ট। তুমি কি যেন বললে না? হ্যাঁ, পাপিষ্ঠ। যদিও পাপ শব্দটাকে বুঝি না আমি। অতীতটা খুব দুর্বল ছিল আপনার, তাই না? তার মানে এখন আমি খুব শক্তিশালী? এত হেয়ালি করেন কেন? মানুষ জানে না আপনি কতটা রহস্য করে কথার মারপ্যাচ খাটাতে পারেন। জয় হাসল। সহজ ভাষায় কথা বলছি আমি। বলো, কি জানতে চাও? আপনি মাঝহার, পলাশ, ঝন্টু সাহেব এদের কেন মেরেছেন, যেখানে আপনি নিজেও একই গাছের ফল? ওদের মারতে আপনার এত আয়োজন। তা যদি হয় তবে আপনি আপনাকে কেন মারেন না? জয় হাসল। আত্মহত্যা মহাপাপ। অন্তু হেসে উঠল। পাপ? ইস, মহাপাপ আপনি বলছেন? জয় নিজেও হেসে ফেলল গা দুলিয়ে। আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি মেরে দাও। কেউ একজন বলেছিল বইয়ের হাতে মরলে নেকি হয়। কোন সম্বন্ধের সওয়াল বলেছিল কে জানে। আমার হাতে মরার খুব শখ। আজকাল কেমন নিজেকে সঁপে দেন, ব্যাপারটা যায় না আপনার সঙ্গে। যায় না? হাসল জয়। কি যায় আমার সঙ্গে? তুমি আমায় অবজারভেশনে রেখেছ নাকি? প্রেমে টেমে পড়ে যাওনি তো আবার? অন্তু হাসল। অবজারভেশন? হ্যাঁ, অবজারভেশন। আমার প্রশ্নের উত্তর দেননি। তোমার মতে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমি, তো তার শাস্তি হিসেবে মেরে দাও, নাকি আরো কঠিন প্ল্যান প্রোগ্রাম আছে? তাও যদি তৃপ্তি পাও। আমার মতে অর্থাৎ আপনি আপনার মতে কোনো অন্যায় করেননি আমার সঙ্গে? না। দুজন কেউ কারো দিকে তাকায় না।
এটা জয় ও অন্তুর পারস্পরিক নিজস্বতা। কিন্তু অন্তু তাকালো এবার। কোনো অন্যায় করেননি? অকপটে বলল জয়, না। মারলেও তবে আমি সেই দিনের অপেক্ষা করব যেদিন আপনার মনে হবে আপনি আমার সঙ্গে অন্যায় করেছেন। তাহলে আর তোমার হাতে মরার স্বাদ মিটল না এই জন্মে। অনুশোচনাকে ভয় পান? আজ আমার ভয়ের তালিকা তৈরি করতে বসেছ নাকি? কি কি বিষয়ে আমার ভয় লাগে? তালিকা প্রস্তুত। সর্বনাশ! শুনি দেখি তালিকায় কি কি বিষয় অন্তর্ভুক্ত করেছ। হামজা যখন ভার্সিটির ছাত্রনেতা হয়ে উঠেছিল, সালটা 2002 সাল। জয় কেবল তখন 10ম শ্রেণীতে, বয়স কম বেশি 15 বছর। তখন সে জীবনের প্রথম খুন হিসেবে সৈয়দ মুরসালিন মোহনের বাবা সৈয়দ মোজাহার মোহনকে খুন করল। বিরোধী দলের রাজত্ব চলছে তখন বাংলাদেশে। জয়কে তারপর প্রায় 3 সপ্তাহের বেশি সময় পাওয়া গেল না। একটা কবরের মতো অন্ধকার বেসমেন্টে সপ্তাহখানেক আটকে রাখা হলো। 1 গ্লাস করে পানি পেত 24 ঘন্টায় একবার, সাথে 2টো ছোট্ট বিস্কুট। আলোহীন কুঠুরি। জয় কখনোই সেই ঘরের বর্ণনা দিতে পারবে না। সে ঘরটাকে দেখেইনি, শুধু জানে কোনো এক খসখসে মেঝেতে তাকে বসে থাকতে হতো। চোখের সামনে কবরখানার মতো নিকষ কালো অন্ধকার। জয় চোখ বুজে থাকত। চোখের সামনে একটা নির্দিষ্ট সময়ের বেশি অতি আলো অথবা অতি অন্ধকার মানব মস্তিষ্ক সইতে পারে না। জয় বুঝতে পেরেছিল সে পাগল হয়ে যাবে, কিন্তু চোখ বুঝলেও সেই অন্ধকারই। মস্তিষ্কে কত রকমের বিভ্রম তৈরি হয়, কত কিছু যে জয় দেখে, অনুভব করে নিস্তব্ধ আধারী আশেপাশটায়। চারদিকে কোথাও আওয়াজ নেই, জনমানবের শ্বাসের শব্দটুকু নেই। নিজের বুকের হৃদস্পন্দন আর তার গাঢ় নিঃশ্বাসের আওয়াজ অদ্ভুত শোনায় কানে। কেউ ছিল না তখন তার কাছে, কিন্তু কেবল মৃত্যুর সঙ্গ পেয়েছিল বারবার সে এইসব সময়গুলোতে। মৃত্যু এসে বসে জয়ের সম্মুখে, গল্প করে জয়ের সঙ্গে। মৃত্যুর সঙ্গে যেতে চায় জয়, অনুরোধ করে, কিন্তু মৃত্যু বলে এত দ্রুত নয়, অপেক্ষা করতে হবে। জয় অপেক্ষাকে ঘৃণা করে। সে মৃত্যুর প্রেমে পড়েছে ছোটবেলায়, গভীর প্রেম। কিন্তু মৃত্যু বারবার শেষ পর্যায়ে প্রত্যাখ্যান করেছে জয়কে, প্রতারণা করেছে জয়ের সাথে। ছোটবেলা থেকেই করে আসছে, বারবার আসে, বহুদিন জয়ের সঙ্গে সময় কাটায়। জয়ের ভেতরে নিজের জন্য মায়া তৈরি করে, কিন্তু আলিঙ্গন করে না। মানসিক অবস্থা যখন উল্টাপাল্টা হবার দিকে, সেই সময় দরজা খোলা হলো। লেপ তোষক সেলাই করা সূচ, যাকে বাঁশসুই বলা হয়, জয়ের শরীরে গাঁথা হতো। কখনো এবড়ো থেবড়ো ইটের টুকরো দিয়ে পেটানো হতো। শরীরের মাংসপেশি ছিঁড়ে আসত। কিশোর বয়সের ছিপছিপে লম্বা শরীরটাই গভীর সহ্য ক্ষমতা জন্মে যাচ্ছিল জয়ের। অতিরিক্ত ড্রাগ দেওয়ার ফলে নাক মুখ দিয়ে গড়গড়িয়ে রক্ত বেরোত। প্রায় মাসখানেক অবিরাম ড্রাগ সেবন করানোর ফলে জয় আসক্ত হলো। দিন দিন ক্রমাগত কড়া ড্রাগের ডোজ দেওয়া হতো। অসীম যন্ত্রণায় জর্জরিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে জয় মৃত্যুকে খুব ডেকেছে। মৃত্যু আসে, দূর থেকে চেয়ে দেখে জয়কে, কিন্তু বরাবরের মতো ছলনা করে চলে যায়। জয়ের মাঝে মধ্যেই নিজেকে নির্লজ্জ মনে হয়। মৃত্যু তার প্রেমকে এত অবহেলা করছে, এত ছলচাতুরি করছে, তবুও জয় বিমুখ হতে পারে না। তার প্রেম ফুরোয় না মৃত্যুর ওপর থেকে। হামজা পাগলের মতো চারদিকে ঘুরছে। দেশে কড়াকড়ি আইন চলছিল তখন, চারদিকে অপরাধী গ্রেপ্তার আর দণ্ডের দিন চলছিল। হামজা প্রতিকূল এক পরিবেশে। তখনকার বিরোধী দলের পক্ষে খোলাখুলি দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করা কর্মী, কারণ তার বিশ্বাস ছিল সামনে দিন বদলাবে, নতুন এক শাসন ব্যবস্থা আসবে বাংলাদেশের সংসদে। একদিন পুলিশ এলো হামজার কাছে জয়ের খোঁজে। সৈয়দ মুজাহার মোহনকে হত্যার দায়ে প্রথম সাসপেক্ট জয় আমির। হামজাকে গ্রেপ্তার করা হলো জয়ের নিখোঁজ হবার 17 দিন পর। প্রশাসনের দৃঢ় বিশ্বাস সে জয়কে লুকিয়ে রেখেছে। হামজা বলল, স্যার, আমি নিজেই ওকে খুঁজে হয়রান। আপনারা যেভাবে জয়কে সন্দেহ করছেন মুজাহার মোহনের মৃত্যুর জন্য, মুজাহার সাহেবের দলীয় নেতাকর্মীরাও তাই করেছে স্যার। ওরা জয়কে গুম করেছে। আপনারা ওকে খুঁজতে সাহায্য করুন আমায়। হামজার সুচতুর কথাবার্তায় প্রশাসনের কর্মকর্তারা ভিজলেন না। বললেন, তাহলে আগে কেন রিপোর্ট করনি? বেশি শেয়ানা ভাবো নিজেকে? যদি এটাই মনে হতো তো আগে নিখোঁজ ডায়েরি করতে। নিজের লুকিয়ে রেখে তো আর ডায়েরি করা যায় না। হামজা ওদের কোনোভাবে বিশ্বাস করাতে পারছিল না সে জানে না জয় কোথায়। আবার এটাও ঠিক, জানলেও বলতো না, প্রশ্নই ওঠে না। আর এটাও ঠিক, জয় খুনটা করেছে। কিশোর অপরাধ, জয় তখন ধরা পড়লে তাৎক্ষণিক ফাঁসি হতো না, কিন্তু আইনের হেফাজতে থাকবে সাবালক হওয়া অবধি, এরপর দণ্ড। অথচ হামজার চিন্তা জয়ের ক্যারিয়ার নিয়ে। ওর সামনে এসএসসি পরীক্ষা। হামজা বুঝতে পেরেছিল খুব শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকার আসবে, এই সরকারের পতন ঘটবে। এরপর দিন আসছে সামনে বোধহয় তাদের। হামজাকে কারেন্টের শক দেওয়া হলো। একবারে শরীরটা রিকেটস রোগীর মতো বেঁকে উঠছিল।
শরীর থেকে যেন একবারে 1 লিটার করে রক্ত শুষে নিচ্ছিল বিদ্যুৎ। অবশ হয়ে উঠল স্নায়ুকোষ, থরথর করে কাঁপছিল শরীরটা। ঠোঁটের কোণ ও নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো। তবুও হামজা বোবা। তাগড়া দুর্বল দেহখানা চেয়ারের পিঠে ঠেকিয়ে মাথা হেলিয়ে চোখ বুজে রইল। শ্বাস পড়ছে না ঠিক মতো, 2 হাঁটু ঠকঠক করে কাঁপছে। শরীরের প্রতিটা রগ ঝিনঝিন করছিল। হামজার মুখ থেকে ব্যথার প্রেক্ষিতে আর্তনাদ বেরোচ্ছিল না। জয়ের নামটাও মুখে আনলো না। এরপর হামজার হাতের আঙুলের উপরিভাগ কেটে ফেলা হলো, অল্প একটু চামড়ার সঙ্গে বিঁধে রইল। তখনও হামজা নিশ্চুপ। ওকে জিজ্ঞেস করা হলো, শেষবার জিজ্ঞেস করছি, বল তোর জয় কোথায়? হামজা হাসল। শেষবার নয়, আবার জিজ্ঞেস করবেন, এবং প্রতিবার আমার উত্তর থাকবে, আমি জানি না জয় কোথায়, শুধু জানি মনে পাক্কা আন্দাজ করতে পারি জয়কে কারা ধরেছে। আমার ধারণা জয়কে তারা মারবে না। মারলে গোটা দলকে আগুন লাগিয়ে দেব, আর না মারলে এই দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে এই হামজা একা জয়কে খুঁজে বের করে আনবে। আপনাদের সাহায্যের দরকার নেই আমার। হামজাদের হাতের আঙুল সেলাই করা হলো, দাগটা পরবর্তীতে মেলে নেয়ার। জয়কে উদ্ধার করলো বাপ্পি মণ্ডলের চাচা গিয়াস মণ্ডল। দলের সেই সংকটের সময়ও উনি উল্লেখযোগ্য এক বিরোধী দলীয় নেতাকর্মী। জয় ও হামজার মতো দুটো বারুদকে পেলে দলের ভার বাড়বে। এভাবে দলীয় সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি করতে হচ্ছিল তখন। ছাত্রলীগ ও সন্ত্রাস এবং যে সকল অসাধু রাজনীতিবিদরা অপারেশন ক্লিন হার্টে ধরা পড়েছিল, তারা এমনিতেও দল ছেড়ে এই দলের প্রতি ঝুঁকছিল, এবং বাপ্পি মণ্ডলেরা তাদের সাদরে গ্রহণ করে নিচ্ছিল। জয়কে ছাড়িয়ে আনারও প্রায় 13 দিন পর্যন্ত হামজা আইনি হেফাজতে রইল। সে তখন উঠতি ছাত্র নেতা। তার বিরুদ্ধে অভিযোগের কমতি নেই। বড় বড় নেতাকর্মীদের সুনজর হামজার ওপর তীব্র। রাজধানী থেকে রোজ ডাক আসে। জয় ড্রাগের নেশায় পাগল তখন। তার বুক পিঠের ক্ষতগুলো গর্তে রূপ নিয়েছিল। হিতাহিত জ্ঞান অনেকটাই লোপ পেয়েছে। দরজা জানলা খুলতে দিত না রুমের। দিনের বেলায় বাইরে যেত না। আলো সহ্য করা দায়। তার জন্য ড্রাগ জোগাড় করা ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ালো। হামজা থামাতে পারত না জয়কে। তরু নায়ক হওয়া ছেড়ে জয়ের সেবা করছে। সেই দিনগুলোতে স্কুলে অবধি যায়নি মেয়েটা। শরীরের ব্যথানাশক হিসেবে করা সব ড্রাগের ব্যবহার করতে হয়েছে জয়ের শরীরে। জয়কে ঘরে আটকে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হলো। জয় 2002-এর এসএসসি পরীক্ষার্থী ছিল। সে বছর পরীক্ষাও দেওয়া হলো না। ইয়ার লস। মানসিক ও শারীরিক অবস্থা একেবারেই বিগড়ানো। সে রক্ত ও মৃত্যুর প্রেমে খুব ছোটবেলায় পড়লেও প্রত্যক্ষভাবে নিজের হাতে প্রথম খুনটা সেবারই করেছিল। পলাশের হোটেলে তার নিয়মিত যাতায়াত শুরু হলো। পলাশের সঙ্গ তাকে অনেকটাই চাঙ্গা করে তুলল। পলাশ জয়কে প্রচুর সঙ্গ দিয়েছে। পলাশের কত নারকীয় অপরাধের সাক্ষী জয়। অদ্ভুত এক সম্পর্ক তৈরি হলো ওদের। মদ গাঁজা সহ বিভিন্ন ড্রাগ ও নারী নেশায় লেলিয়ে দিল হামজা। কলেজে ভর্তি হওয়ার পর লেখাপড়ার সাথে সমান্তরাল হারে 2 ভাইয়ের আগ্রাসী যাত্রা শুরু হলো। হামজার তখন অনার্স শেষের দিকে। সে ধীরে ধীরে ছাত্র সংগঠনের কর্ণধার হয়ে উঠেছে। সমাজে পরিচিতি বাড়ছিল, সাথে বদনাম ও পুলিশের খাতায় অপরাধ অভিযোগও। জয় জীবনেও স্বীকার করে না সে কখনো পুলিশ হেফাজতে গেছে। হামজা দিন যেতেই আরো গভীর পথিক হয়ে উঠছিল। তার নজর চাহিদা গন্তব্যের বহর বাড়ছিল। অপরাধের সীমাবদ্ধতার সুতো ছিঁড়ে ফেড়ে অসীম হয়ে যাচ্ছিল। রাজধানীতে বড় বড় নেতাকর্মীদের সঙ্গে গভীর সখ্যতা গড়ে উঠছিল। বিশাল বিশাল পরিকল্পনার সঙ্গী হতে থাকলো হামজা।